দরজাটা বন্ধ করে আমার কাছে এসো। আপনি আমার সাথে এমন করতে পারেন না। এই বিয়েটা মিথ্যে। আমি আপনাকে মানি না। আহিলের কণ্ঠস্বরে এক অদ্ভুত শান্ত অথচ তীক্ষ্ণ ভয়ের রেশ ছিল। সে ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ালো। তার পরনে কালো রঙের সিল্কের কুর্তা, যা তার ফর্সা ও সুঠাম দেহের সাথে মিশে এক ভয়ানক সৌন্দর্যের সৃষ্টি করেছে। রুহি দরজার কাছে জড়ো সড়ো হয়ে দাঁড়িয়ে আছে। তার গায়ে লাল বেনারসি সর্বাঙ্গ গহনায় মোড়ানো, কিন্তু সেই গহনার ভারের চেয়েও তার বুকের উপর চেপে বসা আতঙ্কের ভার অনেক বেশি। আহিল ধীর পায়ে রুহির দিকে এগিয়ে আসতে লাগলো। রুহি পিছিয়ে যেতে চাইল, কিন্তু দরজার কপাট তার পিঠ স্পর্শ করে আছে। পালানোর কোনো পথ নেই। মানা বা না মানাতে সত্যটা বদলে যায় না। তুমি এখন মিসেস রুহি আহিল চৌধুরী, আর এটা আমাদের বাসর রাত। সময় নষ্ট না করে কাছে এসো। প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার পায়ে পড়ছি। টাকার জন্য আপনি আমাকে কিনে নিয়েছেন বলে কি আমার শরীরের অধিকারটাও আপনার? অধিকার জিনিসটা চেয়ে নিতে হয় না রুহি, ওটা আদায় করে নিতে হয়। আর আমি আহিল চৌধুরী নিজের জিনিসের ভাগ বা অবহেলা কোনোটাই সহ্য করি না। আমি চিৎকার করব। সবাইকে বলে দিব আপনি আমাকে জোর করছেন। এই বাড়িতে আমার কথার উপর কথা বলার সাহস কারো নেই। আর এই সাউন্ড প্রুফ ঘরে তোমার চিৎকার কেবল আমার কানেই আসবে, যা আমাকে আরো বেশি উত্তেজিত করবে। তাই ভালোই ভালোই বলছি, কাছে এসো। কথাগুলো শেষ হতে আহিল এক ঝটকায় রুহির খুব কাছে এসে দাঁড়ালো। তাদের দুজনকে ঘিরে তখন ঘরের নীলচে আভা। আহিল তার ডান হাতটা বাড়িয়ে দিয়ে রুহির কানের পাশ দিয়ে দরজার ছিটকিনিটা লাগিয়ে দিল। ধাতব শব্দের সাথে সাথে রুহির হৃদস্পন্দন বেড়ে দ্বিগুণ হলো। আহিল এখন রুহির এত কাছে যে তার গরম নিঃশ্বাস রুহির কপালে আছড়ে পড়ছে। আহিলের পৌরুষ দীপ্ত শরীরে ঘ্রাণ আর দামি কোলনের গন্ধ রুহির ইন্দ্রিয়গুলোকে অবশ করে দিচ্ছিল। আহিল এক দৃষ্টিতে রুহির ভয়ার্ত চোখের দিকে তাকিয়ে রইল। তোমার এই ভয় পাওয়া চোখ দুটো আমাকে পাগল করে দেয়। জানো তো, বাঘ যখন হরিণ শিকার করে, তখন হরিণের চোখের ওই ভয়টাই বাঘের আসল জয়। আমি কোনো হরিণ নই, আর আপনিও কোনো বাঘ নন। আপনি একটা অমানুষ, আপনি একটা পিশাচ। পিশাচ? চমৎকার উপাধি, কিন্তু এই পিশাচের বুকেই আজ তোমাকে রাত কাটাতে হবে। আহিল আচমকাই রুহির হাতটা ধরে এক হ্যাচকা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রুহি কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আবিষ্কার করলো আহিলের শক্ত পেশিবহুল বুকের উপর। রুহি নরম হাত দুটো আহিলের শক্ত বুকে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আহিলের শক্তির কাছে তা ছিল নিতান্তই নগণ্য। আহিল রুহির কোমরে হাত রেখে তাকে আরো নিবিড় ভাবে নিজের সাথে চেপে ধরল। দুজনের শরীরের উষ্ণতা একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ছিল। আহিলের চোখে তখন কামনার এক আদিম আগুন জ্বলছে, যা থেকে রুহি শিউরে উঠল। ছাড়ুন আমাকে। আমার ঘৃণা হচ্ছে আপনার স্পর্শে। ঘৃণা? খুব ভালো। ভালোবাসার চেয়ে ঘৃণা অনেক বেশি শক্তিশালী আবেগ। তুমি আমাকে ঘৃণা করেই মনে রাখবে, সেটাই আমি চাই। কিন্তু আজ রাতে আমি তোমাকে ভালোবাসবো আমার নিজের মতো করে। আহিল তার মুখটা নামিয়ে আনলো রুহির কানের কাছে। তার তপ্ত নিঃশ্বাস রুহির কানের লতিতে আছড়ে পড়ল। রুহি শিউরে উঠল। তার শরীর যেন তার নিজের নিয়ন্ত্রণে নেই। আহিল আলতো করে রুহির কানের লতিতে দাঁত বসালো, খুব হালকা ভাবে, কিন্তু তাতে এক তীব্র অধিকার বোধ ছিল। রুহির মুখ দিয়ে অজান্তে এক অস্পষ্ট গঙ্গানি বেরিয়ে এলো। আহিল হাসলো, সেই হাসি বিজয়ের। সে জানতো রুহির এই প্রতিরোধ কেবলই মনের, শরীরের নয়। আহিলের হাত রুহির পিঠের উন্মুক্ত অংশে বিচরণ করতে শুরু করলো। রুহির ফর্সা পিঠে আহিলের খসখসে হাতের স্পর্শে বিদ্যুৎ খেলে গেল। না প্লিজ না আহিল। আমার নামটা তোমার মুখে শুনতে দারুণ লাগছে, আরো একবার বলো। আহিল রুহির চিবুকটা শক্ত করে ধরে তার মুখটা উপরে তুলে ধরল। রুহির চোখ জলে টলমল করছে, ঠোঁট কাঁপছে। আহিল আর দেরি করলো না। সে ক্ষুধার্থের মতো রুহির ঠোঁট দখল করে নিল। এটা কোনো সাধারণ চুম্বন ছিল না, এ ছিল এক প্রকার অধিকার প্রতিষ্ঠার লড়াই। আহিল খুব আগ্রাসী ভাবে রুহির ঠোঁট চুষতে লাগলো।
যেন সে রুহির অস্তিত্বের সবটুকু শুষে নিতে চায়। রুহি প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো, আহিলের বুকে কিল মারলো, কিন্তু আহিলের শক্তির কাছে সে পরাজিত হলো। ধীরে ধীরে রুহির হাত দুটো শিথিল হয়ে এলো। সে অজান্তে আহিলের কুর্তা খামচে ধরলো। আহিলের এই বন্য আদর তাকে এক অন্য জগতে নিয়ে যাচ্ছিল, যেখানে কেবল আহিল আর সে। দীর্ঘক্ষণ পর আহিল রুহির ঠোঁট ছেড়ে দিয়ে গভীর শ্বাস নিল। এখনো কি ঘৃণা হচ্ছে মিসেস চৌধুরী, নাকি এই পিশাচের আদর ভালো লাগছে? আপনি আপনি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছেন। দুর্বলতা নয় রুহি, এটা তোমার অবদমিত আকাঙ্ক্ষা। তুমিও আমাকে চাও, কিন্তু স্বীকার করতে ভয় পাচ্ছ। আহিল রুহিকে পাঁজা গোলা করে কোলে তুলে নিল। রুহি ভয়ে আহিলের গলা জড়িয়ে ধরল। আহিল তাকে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। গোলাপের পাপড়ির উপর রুহিকে শুয়ে দিয়ে সে তার ওপর ঝুঁকে এলো। রুহির খোলা চুলগুলো বালিশের উপর ছড়িয়ে আছে, কাজল লেপ্টে যাওয়া চোখে এক অদ্ভুত মায়া। আহিল মুগ্ধ হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মেয়েটি, তার জেদ, তার আসক্তি। রায়হান শিকদারের ঋণ শোধ করার বদলে রুহিকে বিয়ে করাটা আহিলের এক ব্যবসায়িক চাল ছিল প্রথমে, কিন্তু রুহিকে দেখার পর সেটা হয়ে দাঁড়িয়েছে এক তীব্র নেশা। আহিল তার হাত দিয়ে রুহির মুখের উপর থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। আলোটা নিভিয়ে দিন প্লিজ। অন্ধকারে তোমায় দেখা যাবে না, আর আমি তোমাকে দেখতে চাই। তোমার প্রতিটা ভাঁজ, প্রতিটা শিহরণ আমি নিজের চোখে দেখতে চাই। আহিল রুহির শাড়ির আঁচলটা সরিয়ে দিল। রুহি লজ্জায় দুহাতে মুখ ঢাকলো। আহিল তার হাত দুটো সরিয়ে দিয়ে আঙুলের ফাঁকে নিজের আঙুল গলিয়ে দিল, যেন সে রুহির হাত দুটোকে বন্দি করে ফেলল। তারপর সে রুহির গলার কাছে মুখ নামালো। তার প্রতিটা স্পর্শে আগুন ছিল। আহিল রুহির গলার ভাঁজে, কাঁধে গভীর চুমু দিতে শুরু করলো। রুহির শরীরে ধনুকের মতো পেকে উঠল। সে তীব্র সুখে চোখ বন্ধ করে ফেলল। আহিলের হাত রুহির ব্লাউজের হুক খুলতে ব্যস্ত হয়ে পড়ল। বাইরের ঝড়ের শব্দের চেয়ে ওই ঘরের ভেতরের ঝড় অনেক বেশি তীব্র। আহিল জানে কিভাবে নারীকে বশে আনতে হয়, কিভাবে তার অনিচ্ছাকে তীব্র ইচ্ছায় পরিণত করতে হয়। আজ থেকে তুমি শুধু আমার। তোমার হাসি, কান্না, শরীর, মন, সবকিছুর মালিক আমি। কথা দিন বাবাকে আর কষ্ট দেবেন না। এই মুহূর্তে অন্য কোনো পুরুষের কথা আমি শুনতে চাই না। সে তোমার বাবা হলেও না, এখন শুধু তুমি আর আমি। আহিল রুহির কথায় কান না দিয়ে তাকে আরো গভীরভাবে আদর করতে শুরু করলো। তার স্পর্শ রুহির শরীরে প্রতিটি কোষে আগুন ধরিয়ে দিচ্ছিল। রুহিও একসময় হাল ছেড়ে দিল। সে বুঝতে পারলো এই লোকটার হাত থেকে পালানোর কোনো পথ নেই। আর অদ্ভুতভাবে তার মন পালাতে চাইলেও শরীর চাইছিল আহিলের এই উথাল পাথাল ভালোবাসা। রাত যত গভীর হলো তাদের মিলন ততই বন্য হয়ে উঠল। আহিল রুহিকে একটু ছাড় দিল না, আবার খুব বেশি আঘাতও দিল না। সে রুহিকে ভেঙে চুরে আবার নতুন করে গড়ল। ভোরের আলো যখন জানালার পর্দা ভেদ করে ঘরে ঢুকলো, তখন রুহি আহিলের বুকে মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন। আহিল জেগেছিল। সে রুহির চুলের মধ্যে আঙুল বুলিয়ে দিচ্ছিল। তার চোখে তখন ভিলিনের ক্রূরতা নেই, আছে এক অদ্ভুত প্রশান্তি। পরের দিন সকালের কড়া রোদ এসে রুহির চোখে পড়তেই সে নড়ে চলে উঠল। সারা শরীরে হালকা ব্যথা। কাল রাতের স্মৃতি মনে পড়তে সে ধর্মর করে উঠে বসল। পাশে আহিল নেই। বাথরুম থেকে পানির শব্দ আসছে। রুহি নিজেকে সামনে নিয়ে বিছানা থেকে নামলো। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকাতেই সে শিউরে উঠল। তার গলার কাছে ঘাড়ে কালশিটে দাগ, আহিলের ভালোবাসা চিহ্ন। সে দ্রুত শাড়িটা ঠিক করে নিল। ঠিক তখনই বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো আহিল। কোমরে শুধু একটা তোয়ালে জড়ানো, ভেজা চুলে তাকে কোনো গ্রিক দেবতার মতো লাগছিল। রুহি চোখ নামিয়ে নিল। গুড মর্নিং ওয়াইফ, আশা করি কাল রাতে ভালো ঘুম হয়েছে। আমি আমি নিচে যাচ্ছি। দাঁড়াও, এভাবে নিচে যাবে? সবাই দেখে ফেলবে যে কাল রাতে আমরা কতটা ব্যস্ত ছিলাম। আহিল দুষ্ট হাসি হেসে এগিয়ে এলো। রুহি পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল। আহিল রুহির গলার কাছে শাড়ির আঁচলটা একটু টেনে দিয়ে দাগগুলো ঢেকে দিল। তার ভেজা শরীরের স্পর্শে রুহি আবার কেঁপে উঠল। আহিল রুহির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে কথা বলতে শুরু করলো।
তৈরি হয়ে নাও, নিচে সবাই অপেক্ষা করছে। আর হ্যাঁ, নিচে গিয়ে কোনো নাটক করবে না, সুখী নবদম্পতির মতো আচরণ করবে, মনে থাকে যেন। জি। আহিল শেষ দিতে দিতে ড্রেসিং টেবিলের দিকে চলে গেল। রুহি দীর্ঘশ্বাস ফেলল। এই লোকটাকে বোঝা বড় দায়। কখনো সে আগুনের মতো পোড়ায়, আবার কখনো বরফের মতো ঠান্ডা। রুহি দ্রুত তৈরি হয়ে নিল। নিচে ডাইনিং হলে চৌধুরী পরিবারের সবাই উপস্থিত। বিশাল টেবিল ভর্তি খাবার। আহিলের বাবা শেহজাদ চৌধুরী খবরের কাগজ পড়ছেন। মা নীলুফার গম্ভীর মুখে বসে আছেন। ছোট ভাই আরশ আর বোন মায়েরা নিজেদের মধ্যেই হাসাহাসি করছে। আহিল আর রুহি সিঁড়ি দিয়ে নামতেই সবার দৃষ্টি তাদের দিকে ঘুরল। যাক, অবশেষে তোমাদের নামার সময় হলো। আমি ভেবেছিলাম লাঞ্চের সময় হবে। নতুন বিয়ে বাবা, একটু দেরি তো হবেই, তাই না রুহি? আহিল রুহির কোমরে হাত দিয়ে তাকে চেয়ারে বসিয়ে দিল। রুহি লজ্জায় লাল হয়ে গেল। সে বুঝতে পারলো আহিল ইচ্ছে করে সবার সামনে তাকে লজ্জা দিচ্ছে। নীলুফার তীক্ষ্ণ দৃষ্টিতে রুহির দিকে তাকালেন। তিনি বিয়েটা মেনে নেননি। এক সাধারণ ঘরের মেয়ে তার চৌধুরী বাড়ির বউ হবে, এটা তার ইগোতে লেগেছে। বৌমা, আমাদের বাড়ির নিয়ম হলো সকালের নাস্তাটা বাড়ির বউ পরিবেশন করে। তুমি কি বসে থাকবে নাকি কিছু করবে? মা, আজ রুহির প্রথম দিন, আজও পরিবেশন করবে না, আমার পাশে বসে খাবে। সুজাতা খালা, খাবার দাও। আহিল, তুমি ওকে এখনই মাথায় তুলছো? মাথায় তুলছি না মা, আমার স্ত্রীর সম্মান রক্ষা করছি। আর এই বাড়িতে আমার সিদ্ধান্তের উপর কথা বলার অধিকার আমি কাউকে দেইনি। আহিলের কণ্ঠে সেই পরিচিত ঠান্ডা হুমকি ফুটে উঠল। নীলুফার আর কিছু বললেন না, কিন্তু তার চোখে অপমানের আগুন জ্বলে উঠল। রুহি ভয়ে ভয়ে আহিলের দিকে তাকালো। আহিল তার প্লেটে খাবার তুলে দিচ্ছে। লোকটা অদ্ভুত। কিছুক্ষণ আগেই যে তাকে অপমান করছিল, এখন সে আবার তার হয়ে মায়ের সাথে লড়াই করছে। ভাবি, ভাইয়া কিন্তু এমনিতে খুব বোরিং। তুমি এসে ভাইয়ার লাইফটা ইন্টারেস্টিং করে দিয়েছো। দেখো, ভাইয়া আজ লাল টাই পরেছে। একদম চুপ কর আরশ। ভাবি লজ্জা পাচ্ছে। ভাবি, তুমি ইগনোর করো ওকে। এই টোস্টটা নাও, খুব টেস্টি। ধন্যবাদ। রুহি মায়েরার দিকে তাকে একটু হাসলো। এ বাড়িতে অন্তত দুটো মানুষ স্বাভাবিক মনে হচ্ছে। কিন্তু তখনই মূল দরজাটা গিয়ে দিয়ে কেউ একজন ঢুকলো। লম্বা সুঠাম দেহের অধিকারী, কিন্তু চোখের চাউনিটা ঠিক সুবিধার নয়। সে আরমান মালিক, আহিলের ব্যবসায়িক শত্রু এবং সম্পর্কের কাজিন। গুড মর্নিং এভরিওয়ান। কি ব্যাপার, নতুন বরের বাড়িতে এত আয়োজন আর আমাকে দাওয়াত নেই? তোমাকে দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করিনি আরমান। অনাহুত অতিথি হিসেবে আসাটাই তো তোমার স্বভাব। উফ আহিল, তুমি সবসময় এত সিরিয়াস থাকো কেন? ও মাই গড, ইনিই কি সেই লাকি গার্ল? ভাবি সাহেবা, আপনার রূপের প্রশংসা না করে পারছি না। আহিলের মতো একটা পাথরের সাথে আপনার মতো ভুল ঠিক মানাচ্ছে না। আরমান রুহির দিকে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। রুহি ইতস্তত করছিল। আহিল নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে আরমানের বাড়ানো হাতটা শক্ত করে মুচড়ে ধরল। আরমানের মুখে যন্ত্রণার ছাপ ফুটে উঠল, কিন্তু সে হাসার চেষ্টা করলো। ডাইনিং রুমের পরিবেশ মুহূর্তেই থমথমে হয়ে গেল। শেহজাদ চৌধুরী কাগজ নামিয়ে রাখলেন। আমার স্ত্রীর দিকে হাত বাড়ানোর সাহস বা যোগ্যতা কোনোটাই তোমার নেই আরমান। নিজের স্বামীর মধ্যে থাকো, আর চৌধুরী ভিলায় তোমার পা যেন দ্বিতীয়বার না দেখি। রিল্যাক্স ব্রাদার, আমি তো শুধু অভিনন্দন জানাতে এসেছিলাম। যাই হোক, আমার গিফটটা পরে পাঠিয়ে দেব। ভাবি, সাবধানে থাকবেন, এই বাড়িতে কিন্তু অনেক সাপ লুকিয়ে আছে। আরমান জোর করে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গেল, কিন্তু যাওয়ার আগে এক বিষাক্ত হাসি দিয়ে গেল। রুহি বুঝতে পারলো এই বিলাসবহুল কারাগারে তার লড়াইটা কেবল আহিলের সাথে নয়, আরো অনেকের সাথে। নাস্তা শেষ করে আহিল অফিসে যাওয়ার জন্য তৈরি হলো। রুহি তাকে এগিয়ে দিতে দরজা এলো, যেমনটা সুজাতা খালা শিখিয়ে দিয়েছে। আজ সন্ধ্যায় একটা পার্টি আছে, রেডি থেকো। আমি ড্রাইভার পাঠিয়ে দেব শপিং এর জন্য। তোমার পছন্দ মতো ড্রেস কিনবে। তবে হ্যাঁ, বেশি খোলামেলা কিছু নয়। আমার জিনিস অন্য কেউ দেখুক, সেটা আমি চাই না। আমার শরীর খারাপ লাগছে, আমি কোথাও যাব না। এটা অনুরোধ ছিল না রুহি, আদেশ ছিল। সন্ধ্যা 7টায় তুমি তৈরি থাকবে। আর হ্যাঁ, হাসি মুখটা যেন বজায় থাকে। আমি আমার স্ত্রীর মুখে কোনো বিষাদ দেখতে চাই না। আহিল রুহির কপালে আলতো করে চুমু খেল। রুহি পাথর হয়ে দাঁড়িয়ে রইল।
গাড়ি স্টার্ট দিয়ে আহিল বেরিয়ে গেল। রুহি দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এলো। সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরের বাগানের দিকে দাঁড়িয়ে রইল। তার মনে হলো বাবার কথা। বাবা কেমন আছেন কে জানে। সৎমা কি বাবার ওষুধ দিচ্ছে? আহিল কথা দিয়েছে বাবার চিকিৎসার সব খরচ সে বহন করবে, কিন্তু বিনিময়ে সে রুহির জীবনটা কিনে নিয়েছে। দুপুরবেলা রুহি যখন একা বসে বই পড়ছিল, তখন তার ঘরে লিসার প্রবেশ ঘটল। আহিলের প্রাক্তন প্রেমিকা। লিসার পরনে উগ্র আধুনিক পোশাক, হাতে জ্বলন্ত সিগারেট। সে রুহিকে আপাদ মস্তক মেপে নিল। তো তুমিই সেই মধ্যবিত্ত মেয়েটা যাকে দয়া করে আইল বিয়ে করেছে? আপনি কে? আর আমার ঘরে এভাবে অনুমতি ছাড়া ঢোকার সাহস কে দিল? সাহস? এই বাড়িটা একসময় আমার হতে পারত। আমি লিসা, আইলের সবকিছুর খবর আমি রাখি। শোনো মেয়ে, বেশি উড়ো না। আইল তোমাকে বিয়ে করেছে শুধু একটা জেদের বশে। ও খুব তাড়াতাড়ি তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, যেমনটা ও আমাকে দিয়েছে। ওর কাছে মেয়েরা হলো টিস্যু পেপারের মতো। উনি আমাকে ছুঁড়ে ফেলে দিবেন কি না সেটা ওনার ব্যাপার, কিন্তু বর্তমানে আমি ওনার স্ত্রী, তাই সম্মান দিয়ে কথা বলুন। আর দয়া করে আমার ঘর থেকে বেরিয়ে যান, সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না। রুহির ভেতরে এক অদ্ভুত শক্তি জেগে উঠল। সে লিসার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বলল। লিসা অবাক হলো। সে ভেবেছিল এই সাধারণ মেয়েটা ভয় পাবে, কিন্তু রুহির চোখে আগুন ছিল। লিসার রাগে গট গট করে বেরিয়ে গেল। রুহি দরজা বন্ধ করে দিয়ে বিছানায় বসে পড়ল। তার বুকটা ধড়ফড় করছে। সে আহিলকে ঘৃণা করে ঠিকই, কিন্তু অন্য কেউ আহিলকে নিয়ে বাজে কথা বললে তার কেন এত রাগ হলো? তবে কি সে সত্যি আহিলের প্রতি দুর্বল হয়ে পড়েছে? সন্ধ্যা 7টা। আহিলের পাঠানো ডিজাইনার শাড়ি আর হীরার গয়না সেজেছে রুহি। তাকে দেখতে কোনো রাজরানীর চেয়ে কম লাগছে না। আহিল ঠিক সময় ফিরে এলো। ঘরে ঢুকে রুহিকে দেখে সে থমকে গেল। তার চোখের পলক পড়ছে না। আহিল ধীর পায়ে এগিয়ে এলো। বিউটিফুল। আজ তোমাকে দেখে মনে হচ্ছে চাঁদটাও লজ্জা পাবে। প্রশংসা করার দরকার নেই, আমি তৈরি, চলুন। এত তারা কিসের? পার্টি তো শুরু হবে আরো পরে। তার আগে আমার একটু পাওনা মিটিয়ে দাও। কিসের পাওনা? আহিল কোনো উত্তর দিল না। সে রুহিকে পাজাগোলা করে কোলে তুলে নিল। রুহি চিৎকার করতে চাইল, কিন্তু আহিল তার ঠোঁট দিয়ে রুহির ঠোঁট বন্ধ করে দিল। এই চুম্বনে সকালের মতো হিংস্রতা ছিল না, ছিল গভীর এক আবেগ। আহিল রুহিকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে এলো। তোমাকে আজ এত সুন্দর লাগছে যে আমার ইচ্ছে করছে পার্টি বাদ দিয়ে সারা রাত তোমাকে আদর করি। প্লিজ আহিল, দেরি হয়ে যাচ্ছে। হোক দেরি। তুমি জানো না রুহি, তুমি আমার মধ্যে কি পরিমাণ উন্মাদনা তৈরি করো। আমি তোমাকে ছাড়া আর কিছুই ভাবতে পারি না। আহিলের চোখে এক অসহায় আরতি ফুটে উঠল। এই প্রথম রুহি আহিলের চোখের কঠিন পর্দার আড়ালে এক প্রেমিককে দেখতে পেল। সে অজান্তেই হাত বাড়িয়ে আহিলের চুল স্পর্শ করল। আহিল চমকে উঠল। তারপর চোখ বন্ধ করে সে স্পর্শ অনুভব করল। তাদের মাঝখানের দূরত্বটা যেন একটু একটু করে কমতে শুরু করলো। ভিলেন বরের এই রোমান্টিক রূপ রুহির মনকে নাড়িয়ে দিল ভীষণভাবে। শহরের নামকরা 5 স্টার হোটেলের বলরুমে আজকের পার্টি। পুরো হল রুম আলোয় ঝলমল করছে। শহরের সব নামি দামি ব্যবসায়ীরা উপস্থিত, তবে সবার চোখ বারবার মূল দরজার দিকে যাচ্ছে। সবাই অপেক্ষা করছে আজকের সন্ধ্যার প্রধান আকর্ষণ আহিল চৌধুরী এবং তার নতুন স্ত্রী রুহির জন্য। কালো রঙের লিমুজিনটা যখন হোটেলের পেটিকোয় এসে থামলো, তখন চারপাশে ক্যামেরা ফ্ল্যাশ যেন বিদ্যুতের মতো জ্বলে উঠল। ড্রাইভার এসে দরজা খুলে দিল। প্রথমে নামলো আহিল। তার পরনে কালো টাক্সিডো, সাদা শার্টের উপর কালো বোটাই, চুলগুলো ব্যাক ব্রাশ করা, চোখে সেই চিরচেনা আভিজাত্য আর গাম্ভীর্য। সে হাত বাড়িয়ে দিল গাড়ির ভেতরে। আমার হাতটা ধরো রুহি। মনে রেখো, ভেতরে পা রাখার পর থেকে তুমি আর সাধারণ রুহি নও, তুমি মিসেস আহিল চৌধুরী। তোমার প্রতিটি পদক্ষেপে যেন সেই আভিজাত্য থাকে। আমি নার্ভাস বোধ করছি। এত মানুষ, এত ক্যামেরা, আমি পারবো তো? তুমি পারবে, কারণ তুমি আমার স্ত্রী। আর আমি পাশে থাকলে তোমার নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। শুধু আমার চোখের দিকে তাকাও, দুনিয়া গোল্লায় যাক। আহিলের কথায় এক অদ্ভুত ভরসা ছিল। রুহি ধীর লয়ে তার কম্পিত হাতটা আহিলের দিকে বাড়িয়ে দেয়ায় হাতের উপর হাত রাখল।
আহিলের শক্ত হাতে স্পর্শ পেতেই রুহির শরীরে একটা শিহরণ খেলে গেল। গাড়ি থেকে নামতেই ক্যামেরার ঝলকানি আরো বেড়ে গেল। রুহি অবচেতন ভাবে আহিলের বাহুটা শক্ত করে আঁকড়ে ধরল। আহিল আর চোখে একবার রুহির দিকে তাকালো। গাঢ় নীল রঙের শাড়িতে রুহিকে আজ অপার্থিব সুন্দর লাগছে। হীরের নেকলেসটা তার ফর্সা গলায় চিকচিক করছে। কিন্তু আহিলের মনে হলো রুহির রূপের কাছে হীরের দ্বিতীয় ম্লান। আহিল নিজের হাত দিয়ে রুহির কোমরটা আলতো করে জড়িয়ে ধরল, যেন সে সবাইকে বুঝিয়ে দিল এই নারী শুধুই তার। সবাই আমাদের দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আমার খুব অস্বস্তি হচ্ছে। ওরা তাকিয়ে আছে কারণ ওরা হিংসা করছে। পুরুষেরা আমাকে হিংসা করছে তোমাকে পাওয়ার জন্য, আর মেয়েরা তোমাকে হিংসা করছে আমার পাশে দাঁড়ানোর জন্য। ওদের জ্বলতে দাও। আহিলের মুখে এক বাঁকা হাসি ফুটে উঠল। তারা লাল গালিচা পেরিয়ে বড়রুমে প্রবেশ করলো। ভেতরে ঢোকার সাথে সাথে মৃদু গুঞ্জন শুরু হলো। অনেকে এগিয়ে এসে অভিনন্দন জানাতে লাগলো। আহিল সৌন্দর্য বজায় রেখে সবার সাথে কথা বলছে, কিন্তু তার বাম হাতটা এক মুহূর্তের জন্য রুহির কোমর ছাড়েনি। মাঝে মাঝে তার আঙুলগুলো রুহির কোমর উন্মুক্ত ত্বকে আলতো করে চাপ দিচ্ছে, যা রুহির হৃদস্পন্দন বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। হ্যালো মিস্টার চৌধুরী, অভিনন্দন। আপনার স্ত্রীকে দেখে তো চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি আপনি জহুরি, হিরে চিনতে ভুল করেননি। ধন্যবাদ মিস্টার খান, তবে হিরেটা শুধু দেখার জন্য, ছোঁয়ার জন্য নয়। আশা করি সবাই সেটা মনে রাখবে। এদিকে আহিলের কথার মধ্যে যে প্রচ্ছন্ন হুমকি ছিল তা মিস্টার খান বুঝতে পেরে একটু অপ্রস্তুত হয়ে হাসলেন। রুহি আহিলের দিকে তাকালো। লোকটা সবসময় এমন কেন? এত সুন্দর একটা মুহূর্তেও তার ভিলেনের রূপটা বেরিয়ে আসে। কিন্তু পরক্ষণেই আহিল রুহির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে উঠল। এভাবে আমার দিকে তাকিও না রুহি। আমার ইচ্ছে করছে সবাইকে বের করে দিয়ে এখানেই তোমাকে আদর করি। ছি, কি সব বলছেন? কেউ শুনে ফেলবে। শুনুক, আমি তো চুরি করছি না, নিজের বউকে ভালোবাসতে চাইছি। রুহি লজ্জায় লাল হয়ে মাথা নিচু করল। আহিল রুহির এই লাজুক রূপটা উপভোগ করছিল। ঠিক তখনই পার্টির মিউজিক চেঞ্জ হয়ে গেল। একটা সফট রোমান্টিক টিউন বাজতে শুরু করলো। হোস্ট ঘোষণা করলো কাপল ডান্সের জন্য। আমি কি এক রাউন্ড ড্যান্স আশা করতে পারি মিসেস চৌধুরী? আমি নাচতে পারি না, প্লিজ আমাকে জোর করবেন না। সবাই হাসাহাসি করবে। আমাকে ফলো করো, শুধু আমার চোখের দিকে তাকিয়ে থাকো, বাকিটা আমি সামলে নেব। আহিল উত্তরের অপেক্ষা না করে রুহিকে ফ্লোরের মাঝখানে নিয়ে গেল। রুহির এক হাত নিজের কাঁধে রাখলো আর অন্য হাতে রুহির কোমরটা নিবিড় ভাবে জড়িয়ে ধরল। আহিল রুহিকে নিজের সাথে এতটাই মিশিয়ে নিল যে তাদের মাঝে বাতাসের চলাচলও অসম্ভব হয়ে পড়ল। রুহি প্রথমে আড়ষ্ট হয়ে থাকলেও আহিলের ছন্দের সাথে ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিল। আহিলের চোখ রুহির চোখে স্থির, সেই চোখে এক গভীর সম্মোহন। তুমি জানো রুহি, আজ তোমাকে কতটা লোভনীয় লাগছে। আমার খুব কষ্ট হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করতে। আপনি সবসময় এসব কথা বলেন কেন? কারণ তুমি আমার মাথায় আগুন ধরিয়ে দাও। তোমার এই ঠোঁট, এই চোখ, এই শরীর, সবকিছু আমাকে চুম্বকের মতো টানে। নাচতে নাচতে আহিল রুহিকে একটা ঘুরপাক খাইয়ে আবার নিজের বুকে টেনে নিল। এবার রুহি বুক সরাসরি আহিলের শক্ত বুকে ধাক্কা খেল। আহিল রুহির চুলের ঘ্রাণ নিল গভীরভাবে। রুহির মনে হলো তার পা অবশ হয়ে আসছে। আহিলের এই তীব্র পৌরুষদীপ্ত উপস্থিতি তাকে দুর্বল করে দিচ্ছে। সে চাইলেও আহিলকে ঘৃণা করতে পারছে না এই মুহূর্তে। ওয়াও, কি রোমান্টিক দৃশ্য। আহিল, তুমি যে এত ভালো নাচতে পারো জানতাম না তো। আমার সাথে তো কোনোদিন এভাবে নাচোনি। লিসার তীক্ষ্ণ স্বরে তাদের দুজনের ঘোর কাটল। লিসা হাতে ওয়াইনের গ্লাস নিয়ে তাদের পাশে দাঁড়িয়ে আছে। তার চোখে ঈর্ষার আগুন। আহিল বিরক্ত হয়ে ভ্রু কুঁচকাল, কিন্তু রুহিকে ছাড়ল না। কারণ তুমি কোনোদিন সেই যোগ্যতা অর্জন করতে পারোনি লিসা, আর এখন আমরা ব্যস্ত। তুমি অন্য কোথাও গিয়ে ভিড় বাড়াও। ও রিয়েলি? এই সাধারণ মেয়েটার মধ্যে কি এমন আছে যা আমার মাঝে নেই? ও তো তোমার টাকার জন্য। লিসা, আহিলের গলার স্বর এতটাই চড়া ছিল যে আশেপাশে সবাই চমকে উঠল। গান থেমে গেল। পিনপতন নীরবতা নেমে এলো হলরুমে। আহিলের চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে।
সে রুহিকে এক হাতে আগলে রেখে লিসার দিকে এক পা এগিয়ে গেল। আর একটা শব্দ যদি আমার স্ত্রীর সম্পর্কে উচ্চারণ করো তাহলে ভুলে যাব তুমি মেয়ে মানুষ। আমার স্ত্রী সাধারণ কি অসাধারণ সেটা বিচার করার ক্ষমতা তোমার নেই। গেট আউট অফ মাই সাইট রাইট নাও। লিসা অপমানে নীল হয়ে গেল। সে সবার সামনে এভাবে অপমানিত হবে ভাবেনি। সে রাগে গ্লাসটা ফ্লোরে আছড়ে মেরে চলে গেল। আহিল আবার সবার দিকে তাকালো। শো ইজ ওভার, এনজয় দ্য পার্টি। মিউজিক আবার বাজতে শুরু করলো, কিন্তু পরিবেশটা একটু থমথম হয়ে গেল। আহিল রুহির হাত ধরে সোজা ভিআইপি লাউঞ্জের দিকে নিয়ে গেল। রুহি প্রায় দৌড়াচ্ছে আহিলের সাথে তাল মেলাতে গিয়ে। আহিল তাকে একটা নির্জন ব্যালকনিতে নিয়ে এলো। ব্যালকনিটা অন্ধকার, কেবল চাঁদের আলোয় আলোকিত। আহিল রুহিকে ছেড়ে দিয়ে রেলিং ধরে দাঁড়ালো। সে ঘন ঘন শ্বাস নিচ্ছে। তার রাগ এখনো থামেনি। আপনি ওভাবে সবার সামনে না রেগেও পারতেন। আমার ধৈর্যের পরীক্ষা নিও না রুহি। কেউ তোমাকে অপমান করবে আর আমি সেটা দাঁড়িয়ে দেখব, এতটা নপুংসক আমি নই। তুমি আমার সম্মান, তোমার দিকে আঙুল তোলা মানে আমার গায়ে দাগ লাগা। কিন্তু লিসা তো আপনার। লিসা আমার অতীত আর তুমি আমার বর্তমান এবং ভবিষ্যৎ। এই কথাটা কি তোমার ছোট মাথায় ঢোকে না? আহিল ঝট করে ঘুরে রুহির দিকে তাকালো। তারপর সে এগিয়ে এসে রুহিকে দেয়ালের সাথে চেপে ধরলো। রুহি ভয় পেল, কিন্তু পালানোর চেষ্টা করলো না। আহিল দুই হাত দিয়ে রুহিকে বন্দি করে ফেললো। কেন বোঝো না রুহি, আমি তোমাকে কতটা চাই সেটা কেন বোঝো না? আমি পাগল হয়ে যাচ্ছি তোমার জন্য, আর তুমি সবসময় আমাকে দূরে ঠেলে দাও। আমি আমি ভয় পাই আপনাকে। আপনার এই রাগ, এই জেদ, এসব আমাকে ভয় পাইয়ে দেয়। ভয়? ঠিক আছে, আজ তোমার ভয় আমি ভাঙাবো। আহিল আর কোনো কথা বলার সুযোগ দিল না। সে রুহির মুখে ঝাঁপিয়ে পড়ল। এবারে চুম্বনে কোনো সতর্কতা ছিল না, ছিল এক বাঁধ ভাঙা জোয়ার। আহিল রুহির ঠোঁট দুটোকে পিষে ফেলতে লাগলো, আর নিজের ঠোঁট দিয়ে। রুহি প্রথমে শ্বাস নিতে পারছিল না, কিন্তু আহিলের উন্মাদনা তাকেও গ্রাস করলো। রুহির হাত অজান্তেই আহিলের গলার টাই খামচে ধরল। আহিলের এক হাত রুহির চুলের মুঠি শক্ত করে ধরে তার মাথাটা আরো পেছনের দিকে হেলিয়ে দিল, যাতে সে আরো গভীরভাবে রুহির স্বাদ নিতে পারে। আহিলের অন্য হাত রুহির কোমরের ভাঁজে অসভ্যভাবে বিচরণ করতে লাগলো। তুমি আমার, শুধুই আমার। এই ঠোঁট, এই শরীর, সবকিছুর ওপর শুধু আমার সিলমোহর থাকবে। আহিল রুহির ঠোঁট ছেড়ে দিয়ে তার গলার নিচে কলার বনে কামড় বসালো। রুহি যন্ত্রণায় সুখে মিশ্রিত এক শব্দ করে উঠল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেটা দুঃখের নয়, এক তীব্র আবেগের। আহিল তার হাঁটু দিয়ে রুহি দুই পায়ের মাঝখানে চাপ দিল, যা রুহির শরীরকে আরো বেশি আহিলের দিকে ঠেলে দিল। রুহি অনুভব করলো আহিলের শরীরের উত্তেজনা কতটা তীব্র। আহিল, কেউ এসে যাবে, প্লিজ। আসুক, দেখুক সবাই, দেখুক আহিল চৌধুরী তার বউকে কতটা ভালোবাসে। আহিল রুহির শাড়ির আঁচলটা কাঁধে থেকে নামিয়ে দিল। চাঁদের আলোয় রুহির ফর্সা ত্বক দেখে আহিলের নেশা আরো বেড়ে গেল। সে রুহির উন্মুক্ত কাঁধে অজস্র চুমু দিতে লাগলো। তার দাড়ি ভর্তি গাল রুহির নরম ত্বকে ঘষা খাচ্ছে, যা রুহির শরীরে কাঁটা দিয়ে উঠছে। রুহি এবার আহিলের চুলে হাত ডুবিয়ে দিল। সে বুঝতে পারল এই লোকটা তার জন্য কতটা ক্ষুধার্ত। আর অদ্ভুতভাবে আহিলের এই পাগলামোটা তার ভালো লাগছে। এই প্রথম সে অনুভব করলো সে আহিলের কাছে শুধু কেনা কোনো বস্তু নয়, সে আহিলের আসক্তি। আমাকে থামতে বলো না রুহি, আজ আমাকে থামতে বললে আমি মরে যাব। আমি থামতে বলছি না, শুধু। রুহি কথাটা শেষ করতে পারল না। আহিল আবার তার ঠোঁট দখল করে নিল। এবারে চুম্বন ছিল দীর্ঘ এবং মন্থর। আহিল যেন রুহির প্রতিটা শ্বাসের স্বাদ নিচ্ছে। তার জিভ রুহির মুখের ভিতরে প্রবেশ করে এক আলোড়ন সৃষ্টি করলো। রুহির শরীর অবশ হয়ে আহিলের বুকে এলিয়ে পড়ল। আহিল তাকে শক্ত করে ধরে রাখলো, যেন ছেড়ে দিলে রুহি মিলিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর যখন দুজনেরই শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন আহিল রুহিকে ছাড়ল। রুহির ঠোঁট ফুলে লাল হয়ে গেছে, চোখের কাজল একটু ছড়িয়ে গেছে। আহিল নিজের হাতের বুড়ো আঙ্গুল দিয়ে রুহির ঠোঁটটা মুছে দিল। চলো বাড়ি যাব, এখানে আর এক মুহূর্ত থাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। আর আমি চাই না আমাদের মিলনটা কোনো বেলকনিতে হোক। আমি তোমাকে আমার বিছানায় চাই, সম্পূর্ণভাবে।
আহিল রুহির শাড়িটা ঠিক করে দিল। তারপর নিজের কোটটা খুলে রুহির কাঁধে পরিয়ে দিল, যাতে কেউ রুহির অবিন্যস্ত অবস্থা বুঝতে না পারে। রুহি কোনো কথা বলল না, মন্ত্রমুগ্ধের মতো আহিলের সাথে চলল। তার শরীর এখনো কাঁপছে। আহিল তাকে আগলে ধরে গাড়িতে নিয়ে এলো। ড্রাইভারকে ইশারা করতে পার্টিশন গ্লাসটা উঠে গেল। গাড়ির পেছনের সিটটা এখন একটা ছোট্ট ঘর। কাছে এসো। আমরা তো গাড়িতে। তো আমি বলেছি কাছে এসো, আমার স্পর্শ ছাড়া তুমি এক মুহূর্ত থাকবে না। রুহি আহিলের কাছে সরে এলো। আহিল রুহিকে নিজের কোলে বসিয়ে নিল। রুহি অবাক হয়ে আহিলের দিকে তাকালো। চলন্ত গাড়িতে ড্রাইভারের উপস্থিতিতে এমন ঘনিষ্ঠতা রুহির কল্পনার বাইরে, কিন্তু আহিলের কাছে এসব কোনো ব্যাপারই না। সে রুহির মাথাটা নিজের বুকে চেপে ধরল। আজ লিসা যা বলেছে তার জন্য আমি দুঃখিত। আপনি আপনি সরি বলছেন? আমি আহিল চৌধুরী, আমি কখনো ভুল করি না, তাই সরি বলার প্রশ্নই আসে না। কিন্তু তোমাকে কেউ ছোট করলে সেটা আমার পৌরুষে লাগে, তাই এটা সরি নয়, এটা একটা আশ্বাস যে ভবিষ্যতে এমনটা আর হবে না। রুহি আহিলের বুকে ধুকধুকানি শুনতে পাচ্ছিল। এই পাষাণ হৃদয়ের মানুষটার ভেতরও যে মায়া আছে তা আজ সে একটু হলেও টের পেল। আহিল রুহির পিঠে হাত বুলিয়ে দিচ্ছিল, যেমন করে ছোট বাচ্চাদের ঘুম পাড়াতে হয়। রুহির খুব শান্তি লাগছিল। সে অজান্তেই আহিলের শার্টের বোতাম নিয়ে খেলতে শুরু করলো। তুমি কি আমাকে প্ররোচিত করছো মিসেস চৌধুরী? না তো। তোমার এই আঙ্গুলের খেলা কিন্তু আমাকে অন্য ইঙ্গিত দিচ্ছে। বাড়ি পৌঁছাতে এখনো 20 মিনিট, এই 20 মিনিট আমি নষ্ট করতে চাই না। আহিল রুহির কানের কাছে মুখ নিয়ে আলতো করে ফু দিল। রুহি শিউরে উঠে আহিলকে জড়িয়ে ধরল। আহিলের হাত রুহির শাড়ির ভাঁজে ঢুকে তার মসৃণ কোমরে হাত রাখলো। রুহি আহিলের চোখের দিকে তাকালো। এই চোখে এখন আর রাগ নেই, আছে শুধুই ভালোবাসা আর তীব্র কামনার সংমিশ্রণ। সবাই আপনাকে ভিলেন কেন বলে? আপনি তো আমি তো কি? আপনি আপনি প্রেমিক। আহিল হাসলো, এক ভুবন ভোলানো হাসি। এই প্রথম রুহি আহিলকে এভাবে হাসতে দেখল। সেই হাসিতে কোনো রূঢ়তা ছিল না। আহিল রুহির কপালে একটা চুমু খেলো। আমি শুধু তোমার জন্য প্রেমিক রুহি, বাকি দুনিয়ার জন্য আমি ভিলেন ছিলাম, আছি আর থাকবো। কারণ ভিলেন না হলে তোমাকে আগলে রাখা যাবে না। এই দুনিয়াটা খুব খারাপ, এখানে ভালো মানুষদের কেউ দাম দেয় না। আমার মতো ভিলেনরাই নিজের ভালোবাসাকে ছিনিয়ে রাখতে জানে। কিন্তু আমি চাই না আপনি কারোর ক্ষতি করুন। আমি অকারণে কারো ক্ষতি করি না, কিন্তু কেউ যদি আমার বা আমার পরিবারের দিকে চোখ তুলে তাকায়, আমি তার চোখ উপড়ে ফেলি। আর তুমি এখন আমার পরিবার, আমার অস্তিত্ব। গাড়িটার চৌধুরী বিলার পৌঁছে এসে থামলো, কিন্তু আহিল বা রুহি কেউ নড়ল না। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে বৃষ্টির ফোঁটাগুলো আছড়ে পড়ছে। ভেতরে আবছা আলোয় দুটি নরনারীর ছায়া একে অপরের সাথে মিশে গেছে। ড্রাইভার চুপচাপ গাড়ি থেকে নেমে দূরে সরে গেল। সে তার বসের মেজাজ জানে। নামবে না? পা চলছে না। তাহলে কোলে করেই নিয়ে যাব। বাসরাতে তো কোলে করেই নিয়েছিলাম, আজও নেব। দারোয়ান চাচা দেখবে, প্লিজ, আমি হেঁটে যাব। দেখার জন্যই তো আমি আছি, কেউ যদি দেখার সাহস পায় তো দেখুক। আহিল দরজা খুলে রুহিকে কোলে তুলে নিল। রুহি লজ্জায় আহিলের বুকে মুখ লুকালো। আহিল বৃষ্টির মধ্যে রুহিকে নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। বৃষ্টির ফোঁটা তাদের দুজনের গায়ে পড়ছে, কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই। আহিলের শক্ত বাহুর ঘোড়া টোপে রুহি এক অদ্ভুত নীরবতা অনুভব করলো। সে বুঝতে পারল ভিলেন বরটি তাকে দুনিয়ার সব ঝড়ের হাত থেকে রক্ষা করবে। ঘরে ঢুকে আহিল সোজা বেডরুমের দিকে গেল না। সে রুহিকে নিয়ে লিফটে উঠল, রুফটপ সুইমিং পুলের দিকে। আমরা ছাদে যাচ্ছি কেন? বৃষ্টিতে ভিজতে। তুমি বৃষ্টি পছন্দ করো আমি জানি, তোমার ডায়েরিতে পড়েছিলাম। আপনি আমার ডায়েরি পড়েছেন? এটা তো ঠিক না। বউয়ের সবকিছুর ওপর বরের অধিকার থাকে, ডায়েরি তো তুচ্ছ বিষয়। আর আমি তোমার অতীত, বর্তমান, পছন্দ অপছন্দ সব জানতে চাই। ছাদে সুইমিং পুলের পাশে বৃষ্টির তোড়জোড় আরো বেশি। আহিল রুহিকে নামিয়ে দিল। রুহি বৃষ্টির জলে ভিজতে শুরু করলো। তার নীল শাড়ি ভিজে শরীরের সাথে লেপ্টে গেছে, যা তার দৈহিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলেছে। আহিলও ভিজে একসা। সে মুগ্ধ হয়ে রুহির দিকে তাকিয়ে রইল। রুহি বৃষ্টির স্পর্শে হাত ছাড়িয়ে দিল। তার মুখে এক অনাবিল আনন্দ।
আহিল ধীর পায়ে রুহির পেছনে এসে দাঁড়ালো। সে রুহির পেটে হাত দিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলো এবং নিজের চিবুক রুহির কাঁধে রাখলো। তোমাকে এখন কোনো জলপরীর মতো লাগছে, মনে হচ্ছে এখনই জলে মিলিয়ে যাবে। আমি কোথাও যাব না। রুহি কথাটা নিজের অজান্তেই বলে ফেলল। আহিল রুহিকে নিজের দিকে ঘোরালো। বৃষ্টির জলে দুজনের মুখ ভিজে আছে। আহিল রুহির ভেজা চুলগুলো সরিয়ে দিল। এই কথাটা যেন মনে থাকে, তুমি কোথাও যাবে না, আমাকে ছেড়ে কোনোদিন না। যদি আপনি আমাকে কষ্ট দেন? আমি তোমাকে কষ্ট দেব, কাঁদাবো, আবার আমি তোমাকে হাসাবো, আদর করব। এটাই আমাদের সম্পর্ক। কিন্তু বিচ্ছেদ, সেটা মৃত্যু ছাড়া সম্ভব না। আহিল বৃষ্টির মধ্যে রুহির ভেজা ঠোঁটে চুমু খেলো। ঠান্ডা বৃষ্টির মাঝে এই উষ্ণ স্পর্শ তাদের দুজনকে এক অন্য জগতে ভাসিয়ে নিয়ে গেল। আহিল রুহিকে পাঁজাগোলা করে সুইমিং পুলে নিয়ে জলের দিকে নিয়ে গেল। আজ রাতটা শুধুই তাদের প্রেমের কামনার এবং একে অপরকে নতুন করে চেনার। ভোরের আলো ফোটার আগেই রুহি ঘুম থেকে জেগে উঠল। তার শরীর জুড়ে কাল রাতের ঝড়ের চিহ্ন, কিন্তু শরীরের ব্যথার চেয়ে মনের যন্ত্রণা আজ তাকে বেশি পোড়াচ্ছে। সে বাথরুমের আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে ঘৃণায় কুঁকড়ে গেল। কাল রাতে সে কি করে পারলো আহিলের বাহু ধরে নিজেকে এভাবে সঁপে দিতে? যে লোকটা তার বাবার অসহায়তার সুযোগ নিয়ে তাকে কিনেছে, যে লোকটা সবার সামনে তাকে নিজের সম্পত্তি বলে ঘোষণা করে, তার কাছে সে দুর্বল হয়ে পড়ল। রুহির মনে হলো সে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়েছে। সে দ্রুত শাওয়ার ছেড়ে বেরিয়ে এলো। আহিল তখনও বিছানায় অঘরে ঘুমাচ্ছে, তার সুঠাম বুকে নখের আঁচড়। রুহি চোখ ফিরে নিল। আজ থেকে সে আর এই ভুল করবে না। সে আহিলকে বুঝিয়ে দেবে শরীর কিনলেও মন কেনা এত সহজ নয়। এত ভোরে উঠে পড়লে যে, কাছে এসো। আহিলের ঘুম ঝরানো গলার আওয়াজ। সে হাত বাড়িয়ে রুহির আঁচল ধরার চেষ্টা করলো, কিন্তু রুহি এক ঝটকায় সরে গেল। আহিল ভ্রু কুঁচকে উঠে বসল। তার চোখে তখনও ঘুমের রেশ, কিন্তু রুহির এই আচরণে সে অবাক। আমার গায়ে হাত দেবেন না, একদম ছোবেন না আমাকে। কি ব্যাপার রুহি, সকাল বেলাতেই মেজাজ দেখাচ্ছ? কাল রাতে তো এই শরীরটাই আমার স্পর্শের জন্য পাগল ছিল। চুপ করুন। কাল রাতে যা হয়েছে তা একটা ভুল ছিল, একটা জঘন্য ভুল। আপনি আমাকে জোর করে নেশাগ্রস্ত করে ফেলেছিলেন আপনার ওই মিথ্যা ভালোবাসার অভিনয়ে। আমি আপনাকে ঘৃণা করি আহিল চৌধুরী, কালকের চেয়ে আজ আরো বেশি ঘৃণা করি। আহিলের চোয়াল শক্ত হয়ে গেল। সে বিছানা থেকে নেমে ধীর পায়ে রুহির দিকে এগিয়ে গেল। তার চোখে সেই পরিচিত ভিলেনের চাহনি ফিরে এসেছে। সে রুহির দুই বাহু শক্ত করে চেপে ধরল। ভুল? আমাদের মিলন তোমার কাছে ভুল মনে হলো? তুমি আমার স্ত্রী রুহি, তোমার ওপর আমার সবটুকু অধিকার আছে। স্ত্রী? আমি আপনার স্ত্রী নই, আমি আপনার কেনা দাসী। আপনি টাকার বিনিময়ে আমাকে এনেছেন, তাই আমার শরীরটা ভোগ করতে পারেন, কিন্তু আমার মনের দরজার কড়া নাড়ার অধিকার আপনার নেই। কাল রাতে আমি দুর্বল ছিলাম, কিন্তু আজ আমি সজাগ। আপনার এই টাকা আর ক্ষমতার দম্ভ আমাকে আর গলাতে পারবে না। রুহি, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। আমি চাইলে এই মুহূর্তে তোমাকে ছিঁড়ে ফেলতে পারি। ছিঁড়ে তো ফেলেছেনই। রোজ একটু একটু করে আমার আত্মসম্মান ছিঁড়ে খাচ্ছেন। আপনার মতো একটা অমানুষের সাথে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আহিল এক ধাক্কায় রুহিকে চোয়ালের সাথে চেপে ধরল। রাগে তার শরীর কাঁপছে। সে হাত উঁচিয়ে রুহিকে মারতে গেল, কিন্তু মাঝপথে থেমে গেল। আহিল চৌধুরী মানুষকে খুন করতে পারে চোখের পলকে, কিন্তু এই মেয়েটার গায়ে হাত তোলার শক্তি তার নেই। সে রাগে পাশের ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। কাচের টুকরো ছড়িয়ে পড়ল সারা ঘরে। রুহি ভয়ে কেঁপে উঠল, কিন্তু সে তার জায়গা থেকে নড়ল না। ঠিক আছে, তুমি যখন আমাকে অমানুষী ভাবো তবে তাই হোক। আজ থেকে তুমি দেখবে আহিল চৌধুরীর আসল রূপ। এতদিন তোমাকে মাথায় তুলে রেখেছিলাম, এবার তোমাকে তোমার জায়গা দেখিয়ে দেব। আহিল কটকট করে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। রোহিত ধপ করে ফ্লোরে বসে পড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে জানে সে ঠিক করেছে, কিন্তু বুকের ভেতরটা কেন এত মোচড় দিয়ে উঠছে? আহিলের এই আহত চোখগুলো কেন তাকে কষ্ট দিচ্ছে? সকাল 10টা। আহিল নাস্তা না করেই বেরিয়ে গেছে। রুহি নিজের ঘরে বসে আছে। বাড়ির পরিবেশ থমথমে,
কেউ ভয়ে কথা বলছে না। হঠাৎ রুহির ফোনটা বেজে উঠল। স্ক্রিনে সৎমা নামটা দেখে রুহির বুক ধক করে উঠল। রুহি, তুই কি আমাদের মেরে ফেলার প্ল্যান করেছিস? তোর ওই স্বামী আমাদের বাড়িতে লোক পাঠিয়েছে। কেন, কি হয়েছে মা? আহিলের লোকেরা এসে আমাদের ঘর থেকে বের করে দিচ্ছে। বলছে তুই নাকি বলেছিস আমাদের সাথে কোনো সম্পর্ক রাখবি না। তোর বাবা হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তুই কি চাস তোর বাবা রাস্তায় মরে পড়ে থাকুক? মা, তুমি বিশ্বাস করো আমি কিছুই জানি না। আমি এক্ষুনি আসছি। রুহি ফোন কেটে দিয়ে পাগলের মতো নিচে দৌড়ে গেল। তার মাথায় তখন একটাই চিন্তা, বাবা। আহিল এত নিচে নামতে পারে? কাল রাতে সে বলেছিল সে রুহির পরিবার, আর আছে রুহির বাবাকে রাস্তায় নামিয়ে দিচ্ছে। রুহি গেটের দিকে দৌড়াতে গেলে দারোয়ান তাকে আটকে দিল। ম্যাডাম, স্যারের অর্ডার আছে, আপনি বাড়ির বাইরে যেতে পারবেন না। সরে দাঁড়ান, আমার বাবা অসুস্থ, আমাকে যেতেই হবে। মাফ করবেন ম্যাডাম, স্যারের হুকুম অমান্য করলে আমার চাকরি থাকবে না, জানও থাকবে না। আমি বলছি সরে দাঁড়ান। রুহি জোর করে গেট খোলার চেষ্টা করলো। ঠিক তখনই একটা কালো গাড়ি এসে গেটের সামনে ব্রেক কষলো। গাড়ি থেকে নামলো আহিল। তার চোখে সানগ্লাস, মুখে কঠিন ভাব। সে দারোয়ানকে ইশারা করতে গেট খুলে দিল। আহিল ভেতরে ঢুকে রুহির সামনে দাঁড়ালো। কোথায় যাওয়া হচ্ছে মহারানী? আপনি আমার বাবার বাড়িতে লোক পাঠিয়েছেন কেন? কেন ওনাদের ঘর থেকে বের করে দিচ্ছেন? আপনি কি মানুষ নন? আমি তো অমানুষ, ভুলে গেছো? আর অমানুষরা তো এসবই করে। তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে না রুহি? এখন বোঝো আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল কি হতে পারে। আমার বাবাকে কিছু করবেন না প্লিজ। আমার যা রাগ সব আপনার যা রাগ সব আমার উপর। আমাকে মারুন, কাটুন, যা খুশি করুন, কিন্তু বাবাকে রেহাই দিন। রুহি আহিলের শার্টের কলার খামচে ধরে কান্না করতে লাগলো। আহিল পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে রুহির কান্না দেখে, কিন্তু সে তার মুখোশ খুলল না। সে রুহির হাত দুটো কলার থেকে সরিয়ে দিল। তোমার বাবার চিকিৎসার টাকা, থাকার ঘর সব আমার দয়া। আর আমার দয়া পেতে হলে আমার নিয়ম মেনে চলতে হয়। তুমি সকালে আমাকে যা বলেছো তার শাস্তি তো কাউকে পেতেই হবে। আমি পায়ে পড়ছি আপনার। আমি আর কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি যা বলবেন তাই করব। প্লিজ বাবাকে ঘরটা ফিরিয়ে দিন। যা বলবো তাই করবে? হ্যাঁ, সব করব। ঠিক আছে, আমার সাথে এসো। আহিল রুহির হাত ধরে টেনে গাড়িতে তুলল। রুহি ভয়ে ভয়ে সিটে বসলো। আহিল ড্রাইভারকে অফিসের দিকে গাড়ি চালাতে বলল। সারা রাস্তায় কেউ কোনো কথা বলল না। রুহি শুধু জানালার বাইরে তাকে চোখের জল ফেলল। আহিল ল্যাপটপে কাজ করার ভান করলো, কিন্তু তার মনোযোগ সম্পূর্ণ রুহির দিকে। সে মনে মনে ভাবলো, রুহি তুমি জানো না তোমার এই সৎ মা তার আর বোন তোমার বাবার ওষুধের টাকা দিয়ে জুয়া খেলে। ওরা তোমার বাবাকে মেরে ফেলতো। ওদের আলাদা না করলে তোমার বাবাকে বাঁচানো যাবে না। কিন্তু তোমাকে সত্যটা এখন বললে তুমি বিশ্বাস করবে না। তাই ভিলেন হওয়াটাই আমার জন্য শ্রেয়। অফিসে পৌঁছে আহিল রুহিকে সোজা নিজের কেবিনে নিয়ে গেল। আহিল চৌধুরী অফিস মানে এক বিশাল সাম্রাজ্য। শত শত কর্মচারী ভয়ে তটস্থ হয়ে আছে। আহিল রুহিকে সোফায় বসতে বলে নিজের চেয়ারে গিয়ে বসলো। আজ সারাদিন তুমি এখানে থাকবে, আমার চোখের সামনে। কিন্তু আমার বাবা। বাবাকে নিয়ে চিন্তা করতে হবে না, উনাকে হসপিটালে শিফট করা হয়েছে, সেরা ডাক্তাররা দেখছে। আর তোমার সৎমা ও বোনকে অন্য একটা ফ্ল্যাটে পাঠানো হয়েছে। তোমার বাবার ধারে কাছেও ওরা ঘেঁষতে পারবে না। রুহি অবাক হয়ে তাকালো। হসপিটালে? তার মানে আহিল আগে থেকে সব ব্যবস্থা করে রেখেছিল? তবে সে মিথ্যা বলল, নাকি রুহিকে ভয় দেখানোর জন্য নাটক করলো? রুহির মাথায় জট পাকিয়ে যাচ্ছে। ঠিক তখনই কেবিনে নক করে ঢুকলো আরমান। তার মুখে সেই কুটিল হাসি। ওয়েল ওয়েল, ভাবি সাহেবা আজ অফিসে? আহিল, তুই তো অফিসটাকে বেডরুম বানিয়ে ফেললি। বের হয়ে যা আরমান, আমি ব্যস্ত। ব্যস্ত তো থাকবি, নতুন বউ বলে কথা। তা ভাবি, আপনার বাবা কেমন আছে? শুনলাম চাচা নাকি খুব অসুস্থ। আহিল তো দয়া করে চিকিৎসা করাচ্ছে, কিন্তু বিনিময়ে কি নিচ্ছে সেটা কি জানেন? মানে? ও, আহিল তোকে বলেনি? ও তোর বাবার সাইন নিয়ে নিয়েছে। তোর বাবার সব সম্পত্তি এখন আহিলের নামে, আর তোকে বিয়ে করাটা ছিল সেই প্রপার্টি হাতিয়ে নেওয়ার একটা চাল। রুহির মাথায় আকাশ ভেঙে পড়ল। সে বিশ্বাস করতে পারছিল না। সে আহিলের দিকে তাকালো। আহিল চুপ করে আছে। তার মানে আরমানের কথা সত্য। আহিল, এটা কি সত্যি? আপনি আমার বাবার সম্পত্তি নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন? আরমান, আমি তোকে শেষ ওয়ার্নিং দিচ্ছি। কেন? সত্য বললে গায়ে লাগে?
ভাবি, এই লোকটা কাউকে ভালোবাসতে পারে না। ও শুধু টাকা আর পাওয়ার বোঝে। আপনি ওর কাছে একটা ডিল মাত্র। আহিল আর নিজেকে ধরে রাখতে পারল না। সে বাঘের মতো গর্জন করে চেয়ার ছেড়ে উঠল। চোখের পলকে সে আরমানের গলার টুটি চেপে ধরল। আরমান ছটফট করতে লাগলো। আহিল তাকে টেনে নিয়ে গিয়ে কাছের টেবিলের উপর আছড়ে ফেলল। টেবিলকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আহিল আরমানের মুখে একের পর এক ঘুষি মারতে লাগলো। রক্ত ছিটকে এসে রুহির শাড়িতে পড়ল। রুহি ভয়ে চিৎকার করে উঠল। আহিল থামুন, ও মরে যাবে। মরুক, আজ ওকে মেরেই ফেলবো। আমার আর রুহির মাঝখানে যে আসবে তাকে আমি জ্যান্ত কবর দেব। আহিলের রূপ দেখে অফিসের সবাই ভয় কাটা। কেউ এগিয়ে আসার সাহস পাচ্ছে না। আরমান আধমরা হয়ে পড়ে আছে। রুহি দৌড়ে এসে আহিলের হাত জড়িয়ে ধরল। প্লিজ আহিল থামুন, আপনার হাত কেটে রক্ত পড়ছে। আমার জন্য প্লিজ থামুন। আমার জন্য? শব্দটা শুনে আহিলের হাত কেঁপে গেল। সে হাঁপাতে হাঁপাতে রুহির দিকে তাকালো। তার চোখ লাল, চুল এলোমেলো, হাতে রক্ত। রুহি নিজের শাড়ির আঁচল দিয়ে আহিলের হাতের রক্ত মুছে দিতে লাগলো। তার হাত কাঁপছে। সে এই হিংস্র আহিলকে ভয় পাচ্ছে। আবার এই আহিলই যে তার সম্মানের জন্য খুন করতে পারে সেটাও সে দেখছে। ও তোমাকে অপমান করেছে রুহি। ও আমাদের সম্পর্ক নিয়ে কথা বলেছে। তাই বলে আপনি ওকে মেরে ফেলবেন? আর ওই সম্পত্তির ব্যাপারটা, ওটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। তোমার বাবার সম্পত্তি আমি নিজের নামে লিখে নিয়েছি। রুহি হাতটা ছেড়ে দিল। সে কয়েক পা পিছিয়ে গেল। তার চোখে আবার ঘৃণার ছায়া। আহিল সেটা লক্ষ্য করলো। সে একটা দীর্ঘশ্বাস ফেললো। সে বলল না যে সম্পত্তিটা নিজের নামে না নিলে মহাজনরা সেটা কেড়ে নিত এবং রুহির বাবাকে রাস্তায় বসাতো। সে বলল না যে সেই সম্পত্তি দ্বিগুণ দাম দিয়ে আবার রুহির বাবার নামে ট্রাস্ট করে রেখেছে। সে ভিলেনের মুকুটটাই পরে রইল। আমি ভেবেছিলাম আপনি হয়তো একটু হলেও আমাকে, কিন্তু না, আপনি সত্যি একটা ব্যবসায়ী। লোভ ছাড়া কিছুই বোঝেন না। ঠিক ধরেছ, আমি ব্যবসায়ী। আর ব্যবসায় আমি কখনো লস করি না। তুমি আমার ইনভেস্টমেন্ট রুহি, তাই তোমাকে রক্ষা করা আমার দায়িত্ব, ভালোবাসা নয়। আহিল সিকিউরিটি ডেকে আরমানকে বের করে দিতে বলল। তারপর সে বাথরুমে গিয়ে হাত ধুতে লাগলো। বেসিনের রক্তের ধারা ধুয়ে যাচ্ছে। আহিল আয়নায় নিজের দিকে তাকিয়ে হাসলো। এক করুণ হাসি। সে জানে রুহি এখন তাকে কতটা ঘৃণা করছে, কিন্তু এই ঘৃণাটাই রুহিকে সুরক্ষিত রাখবে। রুহি যদি জানে আহিল তাকে কতটা ভালোবাসে, তবে সে আহিলকে দুর্বল করে দিবে। আর আহিল চৌধুরী দুর্বল হওয়ার সুযোগ নেই। সন্ধ্যাবেলা তারা বাড়ি ফেলল। গাড়িতে আবার সেই নীরবতা, কিন্তু এই নীরবতা গতকালের মতো রোমান্টিক নয়, এটা বরফের মতো ঠান্ডা। ঘরে ঢুকে রুহি সোজা ব্যালকনিতে চলে গেল। আহিল সোফায় বসে ক্লান্তভাবে মাথা এলিয়ে দিল। তার খুব ইচ্ছা করছে রুহিকে জড়িয়ে ধরে সব সত্যি বলে দিতে, কিন্তু সে তা পারবে না। হঠাৎ কারেন্ট চলে গেল। পুরো এলাকা অন্ধকারে ডুবে গেল। রুহি ব্যালকনিতে দাঁড়িয়েছিল। সে অন্ধকারে ভয়ে চিৎকার করে উঠল। আহিল! আহিল এক মুহূর্ত দেরি করলো না। সে অন্ধকারেও ঠিক খুঁজে বের করলো রুহিকে। সে রুহিকে বুকে জড়িয়ে ধরল। রুহি থরথর করে কাঁপছে। সে অন্ধকারে খুব ভয় পায়। সে আহিলের শার্ট খামচে ধরল। ভয় নেই, আমি আছি। আমি থাকতে অন্ধকার তোমাকে ছুতে পারবে না। আমাকে ছাড়বেন না প্লিজ। আলো আসা পর্যন্ত আমাকে ধরে রাখুন। আমি তোমাকে আলো আসার পরেও ছাড়বো না রুহি। আমি তোমাকে কোনো দিন ছাড়বো না। অন্ধকারের সুযোগে আহিল রুহির চুলে চুমু খেল। রুহি এবার বাধা দিল না। সে জানে এই লোকটা খারাপ, এই লোকটা তার বাবার শত্রু। তবু এই মুহূর্তে এই লোকটার বুকে সে সবচেয়ে নিরাপদ বোধ করছে। এই দুমুখী অনুমতি রুহিকে পাগল করে দিচ্ছে। সে আহিলের বুকে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো। কাঁদছো কেন? জানি না। আমি আপনাকে ঘৃণা করতে চাই আহিল, কিন্তু কেন পারছি না। কেন আপনি এত খারাপ হয়েও আমাকে আগলে রাখেন? কারণ কিছু কিছু ভিলেনের গল্পে নায়িকার কান্না বারণ থাকে, আর তুমি আমার গল্পের নায়িকা। জেনারেটর চালু হলো। আলো জ্বলে উঠলো, কিন্তু তারা দুজন একে অপরকে ছাড়লো না। আহিল রুহির চোখের জল মুছে দিল। তারা আঙুল রুহির ঠোঁট স্পর্শ করলো। রুহি শিহরিত হলো। আহিলকে আবার তাকে চুমু খাবে। রুহির মনে হলো সে চাইছে আহিল তাকে আদর করুক, আবার একই সাথে তার বিবেক তাকে বাধা দিচ্ছে। ফ্রেশ হয়ে নাও, ডিনার রেডি। আর হ্যাঁ, কাল থেকে তুমি অফিসে যাবে না, বাড়িতেই থাকবে। কেন? আমি কি আপনার কাজে ডিস্টার্ব করেছি? না, তোমাকে অফিসে দেখলে আমার কাজের ক্ষতি হয়। আমি কাজে মন দিতে পারি না। তোমাকে শুধু দেখার ইচ্ছে হয়, আর সেটা ব্যবসার জন্য ভালো না। এদিকে আহিল কথাগুলো বলে ঘর থেকে বেরিয়ে গেল। রুহি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। লোকটা তাকে অপমান করলো নাকি ভালোবাসা প্রকাশ করলো?
আহিল চৌধুরী সত্যি এক রহস্য, তাকে বোঝা রুহির সাধ্যের বাইরে। কিন্তু রুহি এটা বুঝতে পারছে এই খেলার জালে সে ক্রমশ জড়িয়ে পড়ছে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। ঘড়ির রাত 2টা বাজে। চৌধুরী ভিলা গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু 3তলার মাস্টার বেডরুমের আলো এখনো জ্বলছে। আহিল জানালার পাশে ইজি চেয়ারে বসে আছে, তার হাতে 1 গ্লাস হুইস্কি, কিন্তু সে পান করছে না, শুধু গ্লাসের বরফগুলোর গলে যাওয়া দেখছে। বাইরের আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন প্রকৃতির বুকে কোনো ঝড় চলছে। আহিলের ডান হাতে ব্যান্ডেজ করা, যা কাল আরমানের সাথে মারামারির সময় কেটে গিয়েছিল। ক্ষতটা বেশ গভীর, কিন্তু আহিল ডাক্তার দেখাতে রাজি হয়নি। তার জেদ, সামান্য কাটা ছেড়ে তাকে দুর্বল করতে পারবে না। কিন্তু এখন হাতের যন্ত্রণার যে মনের যন্ত্রণা তাকে বেশি ভোগাচ্ছে। রুহির ওই ঘৃণা মাখা দৃষ্টি তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। সে জানে সে রুহির ভালোর জন্যই কঠোর হয়েছে, কিন্তু প্রিয় মানুষের ঘৃণা সহ্য করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। আপনি এখনো ঘুমাননি? হঠাৎ রুহির কণ্ঠস্বরে আহিলের ধ্যান ভাঙল। রুহি ঘুম থেকে উঠে বসেছে, তার পরনে হালকা গোলাপি রঙের নাইট গাউন, চুলগুলো এলোমেলোভাবে কাঁধের উপর ছড়িয়ে আছে। ঘুমের ঘোরে তার চোখগুলো সামান্য খোলা, যা তাকে আরো মায়াবী করে তুলেছে। আহিল এক মুহূর্তের জন্য রুহির দিকে তাকিয়ে থমকে গেল। এই মেয়েটি তার আসক্তি, তার দুর্বলতা। ঘুম আসছে না, তুমি উঠলে কেন? আমার উপস্থিতিতে কি ঘুমানো কষ্টকর? আপনার হাতে ব্যথা হচ্ছে? আমি দেখলাম আপনি বারবার হাতটা মুঠো করছেন। সামান্য ব্যথা। আহিল চৌধুরীর সহ্য ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই রুহি। এর চেয়ে অনেক বড় ব্যথা আমি হাসি মুখে সহ্য করেছি। শরীরের ব্যথা সহ্য করা আর অবহেলা করা এক জিনিস নয়। আমাকে দেখতে দিন। রুহি বিছানা থেকে নেমে আহিলের কাছে এলো। আহিল বাধা দেওয়ার আগেই রুহি তার ব্যান্ডেজ করা হাতটা নিজের হাতে তুলে নিল। ব্যান্ডেজটা রক্তে ভিজে লাল হয়ে আছে, সম্ভবত ইনফেকশন হয়েছে, তাই আহিলের গা কপাল দিয়ে আগুনের মতো তাপ বের হচ্ছে। রুহি চমকে আহিলের কপালে হাত রাখলো। জ্বরে গা পুড়ে যাচ্ছে, অথচ এই লোকটা দিব্যি মদ নিয়ে বসে আছে। আপনার তো ভীষণ জ্বর, গা পুড়ে যাচ্ছে, আর আপনি ডাক্তার না দেখিয়ে এখানে বসে মদ খাচ্ছেন? আপনি কি পাগল? মদ খাচ্ছি না, হাতে ধরে রেখেছি। আর জ্বর আমার কিছু করতে পারবে না, ওটা এমনিতেই কমে যাবে। যাও, তুমি ঘুমাও। চুপ করুন, একদম চুপ। সব সময় নিজের হুকুম চালাবেন না। এখন আমি যা বলবো তাই হবে। চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়ুন। তুমি আমাকে অর্ডার করছো? হ্যাঁ করছি। স্বামী হিসাবে অধিকার দেখান, আর স্ত্রী হিসাবে আমি আমার দায়িত্ব পালন করছি। এখন উঠুন বলছি। রুহির চোখে এক অদ্ভুত দৃঢ়তা ছিল। আহিল এই চোখের দিকে তাকে আর না করতে পারলো না। সে মুচকি হেসে গ্লাসটা টেবিলে রাখলো। জ্বরের ঘোরে তার শরীরটা একটু জ্বলছিল। রুহি দ্রুত তাকে ধরে ফেলল। আহিলের ভারী শরীরটা রুহির ওপর ভর দিল। এই মুহূর্তে আহিলের গায়ে তীব্র তাপ রুহির শরীরে ছড়িয়ে পড়ল। রুহি তাকে ধরে বিছানায় নিয়ে শুয়ে দিল। আহিল চোখ বন্ধ করে শুয়ে পড়ল। তার শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছে। রুহি দ্রুত ফার্স্ট এড বক্স নিয়ে এলো। সে আহিলের হাতের পুরোটা ব্যান্ডেজটা সাবধানে খুলতে শুরু করলো। ক্ষতটা দেখে রুহি নিজেরই চোখে পানি চলে এলো। কতটা জোরে আঘাত লাগলে কাচের টুকরো এভাবে মাংস ভেদ করতে পারে? কাঁদছো কেন? ব্যথাটা আমার হাতে, তোমার চোখে নয়। আপনার কষ্ট হচ্ছে না? হচ্ছে, কিন্তু তোমার চোখের পানি দেখলে কষ্টটা বাড়ে, তাই কান্না থামাও। রুহি কোনো কথা না বলে ডিটেল দিয়ে ক্ষতটা পরিষ্কার করতে লাগলো। আহিল একবার শুধু ফোঁস করে শ্বাস ফেলল, কিন্তু কোনো শব্দ করলো না। রুহি খুব আলতো হাতে নতুন করে ব্যান্ডেজ করে দিল। এরপর সে বাটি ভর্তি পানি আর তোয়ালে নিয়ে এলো আহিলের মাথায় জলপট্টি দেওয়ার জন্য। রুহি যখন ভেজা তোয়ালেটা আহিলের কপালে রাখলো, আহিল তখন জ্বরের ঘোরে বিড়বিড় করছে। যেও না, আমাকে ছেড়ে যেও না। আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি। রুহি আহিলের মধ্যে আঙুল চালিয়ে দিল। রুহি আহিলের চুলের মধ্যে আঙুল চালিয়ে দিল। লোকটা ঘুমের মধ্যে একদম বাচ্চার মতো। কে বলবে এই লোকটাই সকালে অফিস কাঁপিয়ে দিয়েছে? রুহির খুব মায়া হলো। সে জানে এই লোকটা তার বাবার সম্পত্তি নিয়েছে, তাকে জোর করে বিয়ে করেছে, কিন্তু তবুও আহিলের প্রতি তার এই যত্ন, এই মায়া, এটাকে সে কি নাম দেবে? রুহি আনমনে আহিলের বুকে হাত রাখলো। আহিলের হৃদস্পন্দন খুব দ্রুত। হঠাৎ আহিল রুহির হাতটা খপ করে ধরে ফেলল এবং এক হ্যাচকা টানে রুহিকে নিজের উপর ফেলে দিল। আহিল কি করছেন? আপনার জ্বর? জ্বর আমাকে পোড়াচ্ছে না রুহি, তুমি পোড়াচ্ছ। তোমার এই শীতল স্পর্শ আমার আগুন আরো বাড়িয়ে দিচ্ছে। আহিল জ্বরের ঘোরে রুহিকে নিজের বুকের সাথে পিষে ধরল। তার চোখ রক্তবর্ণ, কিন্তু তাতে
কামনার লেলিহান শিখা। আহিল রুহির মুখটা দুহাতে ধরে কাছে টেনে নিল। রুহি তার তপ্ত নিঃশ্বাস অনুভব করতে পারল। আহিলের শরীর থেকে এক প্রকার বুনো গন্ধ বের হচ্ছে, যা রুহির মাথা ঝিমঝিম করেছিল। ছাড়ুন, আপনার রেস্ট দরকার। আমার রেস্ট দরকার নেই, আমার তোমাকে দরকার। আমার মেডিসিন তুমি। আহিল রুহির কথা তোয়াক্কা না করে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এই চুম্বনে কোনো সতর্কতা ছিল না, ছিল এক অসুস্থ মানুষের পাগলামি আর এক প্রেমিকের তীব্র দাবি। আহিলের ঠোঁট রুহির ঠোঁটকে খুব কর্কশ ভাবে পিষতে লাগলো। জলের তাপে আহিলের মুখের ভেতরটা আগুনের মতো গরম। রুহি সেই উত্তাপে গলে যেতে লাগলো। সে আহিলের কাঁধ খামচে ধরলো। আহিলের এক হাত রুহির নাইট গাউনের ভেতর প্রবেশ করলো। তার খসখসে হাত রুহির পিঠের মসৃণ ত্বকে বিচরণ করতে লাগলো। আহিল প্লিজ, ব্যথা লাগছে। লাগুক, ব্যথা ভালোবাসারই একটা অংশ। আজ আমি তোমাকে এত বেশি ভালোবাসবো যে এই ব্যথাটাই তোমার সুখ মনে হবে। আহিল এক ঝটকায় রুহিকে নিজের পাশে বিছানায় ফেলে দিয়ে তার উপর উঠে এলো। রুহির চুলগুলো বালিশের উপর ছড়িয়ে পড়ল। আহিল রুহির গলার কাছে মুখ ডুবিয়ে দিল। সে পাগলের মতো রুহির গলায় ঘাড়ে কামড় বসাতে লাগলো। রুহি ব্যথায় কুঁকড়ে উঠল, কিন্তু তার মুখ দিয়ে বের হলো এক মাদকতাময় শীতকার। আহিল সে শব্দ শুনে আরো হিংস্র হয়ে উঠল। সে রুহির নাইট গাউনের ফিতা এক টানে ছিঁড়ে ফেলল। রুহির ফর্সা শরীর আহিল চোখের সামনে উন্মুক্ত হয়ে গেল। আহিল মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তুমি জানো না তুমি কতটা সুন্দর। তোমাকে সৃষ্টি করার সময় ঈশ্বর নিশ্চয়ই অনেক সময় নিয়েছিলেন শুধু আমার জন্য। আহিল তার মুখ রুহির বুকের উপর নামিয়ে আনলো। রুহি লজ্জায় আর উত্তেজনায় চোখ বন্ধ করে ফেলল। আহিলের প্রতিটি স্পর্শে রুহির শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে। আহিলের জ্বর তপ্ত শরীর আর রুহির শীতল শরীরে মিলন যেন আগ্নেয়গিরি আর হিমবাহের সংঘর্ষ। আহিল রুহির সারা শরীরে তার মালিকানার ছাপ বসিয়ে দিতে চাইল। সে রুহির পেটে কোমরে গভীর দীর্ঘ চুম্বন দিতে লাগলো। রুহির হাত আহিলের চুলে বিলে কাটছে। সে আহিলকে নিজের দিকে আরো জোরে টেনে নিচ্ছে। রুহির মনে হলো তার সব প্রতিরোধ ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সে আজ আর নিজেকে আটকে রাখতে পারবে না। আহিল, আমাকে ভালোবাসুন আরো। রুহির মুখে এই আমন্ত্রণ শুনে আহিলের বাঁধন সম্পূর্ণ ছিঁড়ে গেল। সে রুহির দুই পা নিজের কোমরে দুই পাশে জড়িয়ে নিল। আহিলের পেশিবহুল শরীর রুহির নরম শরীরের উপর আছড়ে পড়ল। তাদের মিলন হলো বন্য, আদিম এবং তীব্র। বাইরের ঝড়ের চেয়েও এই ঘরের ভেতরের ঝড় অনেক বেশি প্রলয়কারী ছিল। আহিল রুহিকে একটু ছাড় দিল না। সে বারবার রুহিকে চূড়ান্ত শিখরে নিয়ে গেল, আবার নিচে নামালো। রুহির কান্না, আহিলের গর্জনা, তাদের ভারী শ্বাস প্রশ্বাসের শব্দে ঘরটা ভারী হয়ে উঠল। আহিল বারবার রুহির কানে ফিস ফিস করে বলতে লাগলো, তুমি আমার, শুধুই আমার। দীর্ঘক্ষণ পর ঝড়ের বেগ যখন কমলো তখন দুজনেই ক্লান্ত। রুহি আহিলের বুকে মাথা রেখে শুয়ে আছে। আহিলের হাত রুহির নগ্ন পিঠে আলতো করে বুলিয়ে দিচ্ছে। জ্বরটা ঘাম দিয়ে ছেড়ে গেছে। আহিল রুহির কপালে একটা দীর্ঘ চুমু খেলো। কষ্ট দিয়েছি জানি না। তুমি জানো, কিন্তু স্বীকার করবে না। জেদি মেয়ে। আপনি একটা আস্ত পাগল। অসুস্থ শরীরে কেউ এভাবে করে? পাগল তো তুমি বানিয়েছো, আর অসুস্থ শরীরে এটাই সেরা টনিক। এখন ঘুমাও, কাল সকালে অনেক কাজ আছে। রুহি আহিলের বুকে মুখ লুকিয়ে হাসলো। সে বুঝতে পারলো এই লোকটার রাগের আড়ালে যে ভালোবাসা আছে তা সাগরের চেয়েও গভীর। রুহি সে গভীরতা ডুব দিল। একসময় দুজনে গভীর ঘুমে তলিয়ে গেল। পরদিন সকাল। রুহির ঘুম ভাঙলো জানালার পর্দায় রোদের আলো পড়ে। সে চোখ মেলে দেখলো আহিল পাশে নেই। বিছানাটা খালি, কিন্তু আহিলের গায়ের গন্ধ এখনো লেগে আছে। রুহি উঠে বসলো। তার শরীর জুড়ে কাল রাতের স্মৃতি। সে আয়নায় নিজের দিকে তাকিয়ে লজ্জা পেল। গলায়, ঘাড়ে আহিলের দেয় কাল ফেটে দাগগুলো স্পষ্ট। সে দ্রুত শাড়ি পরে নিজেকে ঢেকে নিল। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে সে দেখলো বিছানার পাশে সাইড টেবিলে একটা ফাইল রাখা। কাল রাতে ওটা ছিল না, হয়তো আহিল সকালে রেখে গেছে। রুহির কৌতূহল হলো। সে ফাইলটা হাতে নিল। ফাইলের উপর লেখা কনফিডেন্সিয়াল। রুহি দুরু দুরু বুকে ফাইলটা খুলল। ভেতরে কিছু লিগেল ডকুমেন্ট। রুহি পড়তে শুরু করলো। পড়তে পড়তে তার চোখ বড় হয়ে গেল। হাত থেকে ফাইলটা পড়ে যাচ্ছিল প্রায়। এটা তার বাবার বাড়ির দলিল, কিন্তু
মালিকের নামের জায়গায় আহিলের নাম নেই, সেখানে লেখা রুহি শিকদার। তারিখটা তাদের বিয়ের দিনের। মানে আহিল বাড়িটা নিজের নামে নেয়নি, আমার নামে কিনেছে? রুহি দ্রুত পরের পাতা উল্টালো। সেখানে একটা মেডিকেল রিপোর্ট আর কিছু ব্যাংক স্টেটমেন্ট। আহিল রুহির বাবার হার্ট সার্জারির জন্য বিদেশে টাকা পাঠিয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো রুহির সৎমার বোনের নামে একটা ফিক্সড ডিপোজিট করে দেওয়া হয়েছে, যাতে তারা টাকার লোভে রুহির বাবার ক্ষতি না করে। শর্ত একটাই, তারা রুহির বাবার থেকে দূরে থাকবে। রুহির মাথা ঘুরছে। সে সোফায় বসে পড়ল। তার মানে আহিল তাকে যা বলেছে সব মিথ্যা। সে নিজেকে ভিলেন সাজিয়েছিল শুধু রুহিকে সত্যটা আড়াল করার জন্য। কিন্তু কেন কেন সে রুহির কাছে খারাপ হতে চাইলো? লোকটা এত ভালো কেন? আর আমি তাকে শুধু শুধু ভুল বুঝেছি, তাকে ঘৃণা করেছি, অপমান করেছি। রুহির চোখ দিয়ে অঝরে জল পড়তে লাগলো। সে ফাইলের শেষ পেজে একটা হাতে লেখা নোট পেল, আহিলের হাতের লেখা। রুহি, জানি এই ফাইলটা তুমি কোনো না কোনোদিন দেখবে, তখন হয়তো আমাকে আরো বেশি ঘৃণা করবে এই ভেবে যে আমি তোমার উপর দয়া করেছি। কিন্তু বিশ্বাস করো, এটা দয়া নয়, এটা আমার প্রায়শ্চিত্ত। তোমার বাবাকে আমি কথা দিয়েছিলাম তার মেয়েকে রাজরানীর মতো রাখবো, কিন্তু আমার মতো মানুষের সাথে থাকাটা কোনো রূপকথার গল্প নয়। আমার অনেক শত্রু, তাই তোমাকে নিরাপদ রাখার জন্য আমাকে কঠোর হতে হয়েছে। তোমাকে আমার থেকে দূরে ঠেলে দেওয়ার জন্য আমাকে ভিলেন সাজতে হয়েছে। কারণ তুমি যদি আমাকে ভালোবাসো তবে তুমি দুর্বল হয়ে যাবে, আর আমার শত্রুরা তোমার সেই দুর্বলতার সুযোগ নেবে। আমি চাই তুমি আমাকে ঘৃণা করো, যাতে তুমি শক্ত থাকতে পারো। কিন্তু কাল রাতে আমি হেরে গেছি। তোমার ভালোবাসার কাছে আমার সব অভিনয় ব্যর্থ হয়েছে। আমি তোমাকে ভালোবাসি রুহি, আমার জীবনের চেয়েও বেশি। তোমার ভিলেন। রুহি চিঠিটা বুকে জড়িয়ে চিৎকার করে কেঁদে উঠল। তার কান্না থামছে না। সে ভুল করেছে। সে হীরের টুকরোকে কাঁচ ভেবেছে। সে দৌড়ে নিচে নামলো। তাকে এখনই আহিলের কাছে যেতে হবে। তাকে বলতে হবে যে সেও তাকে ভালোবাসে। সে কোনো শত্রুকে ভয় পায় না। নিচে নেমে রুহি দেখলো আহিল সোফায় বসে কফি খাচ্ছে। পরনে সাদা শার্ট, হাতা গোটানো, ব্যান্ডেজ করা হাতটা টেবিলের উপর রাখা। তাকে খুব শান্ত আর গম্ভীর দেখাচ্ছে। রুহি দৌড়ে গিয়ে আহিলের সামনে দাঁড়ালো। আহিল মুখ তুলে তাকালো। রুহির হাতে সেই ফাইল দেখে তার মুখে এক বিষাদগ্রস্ত হাসি ফুটে উঠল। বলেছিলাম না আমার জিনিসে হাত দেবে না। তুমি বড্ড অবাধ্য রুহি। কেন কেন করলেন এমন? কেন আমাকে মিথ্যা বললেন? নিজেকে সবার সামনে খারাপ বানিয়ে কি আনন্দ পান আপনি? আনন্দ পাই না, শান্তি পাই না। তুমি নিরাপদ আছো এটা জেনেই শান্তি পাই। আমি নিরাপদ থাকতে চাই না, আমি আপনার ভালোবাসা চাই। আপনি ভেবেছেন আমি ভীতু? আপনার শত্রুদের ভয়ে আমি পিছিয়ে যাব? আমি আপনার স্ত্রী আহিল, আপনার ঢাল হয়ে থাকার ক্ষমতা আমার আছে। আহিল কফি মগটা রেখে উঠে দাঁড়ালো। সে রুহির খুব কাছে এলো। তুমি জানো না রুহি, আমার জগৎটা কতটা অন্ধকার। এখানে পদে পদে মৃত্যু। থাকুক মৃত্যু, আমি আপনার সাথে মরতেও রাজি, কিন্তু আমাকে আর দূরে ঠেলে দিবেন না প্লিজ আহিল, আর অভিনয় করবেন না। রুহি আহিলের শার্টের কলার ধরে তাকে ঝাঁকাতে লাগলো। আহিল আর পারল না। সে রুহিকে জড়িয়ে ধরলো, শক্ত করে যেন শরীরের সাথে মিশিয়ে নেবে। আমি হার মেনেছি রুহি। তোমার জেদের কাছে, তোমার ভালোবাসার কাছে এই ভিলেন হার মেনেছে। ঠিক সেই মুহূর্তে আহিলের ফোনটা বেজে উঠল। আহিল রুহিকে এক হাতে জড়িয়ে রেখেই ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে যা শুনলো তাতে তার মুখের চেহারা মুহূর্তেই বদলে গেল। 1 সেকেন্ডের মধ্যে সেই প্রেমিক আহিল উধাও হয়ে গেল। ফিরে এলো সেই হিংস্র আহিল চৌধুরী। কি বললি? আরমান জেল থেকে জামিন পেয়েছে আর লিসা ওর সাথে হাত মিলিয়েছে? ওকে, আমি আসছি। ওদের মৃত্যুর পরোয়ানা আমি নিজের হাতে লিখব। আহিল ফোনটা কেটে দিল। তার চোয়াল শক্ত হয়ে গেছে। সে রুহির দিকে তাকালো। তার চোখে এখন আর প্রেম নেই, আছে এক ভয়ানক খুনের নেশা। কি হয়েছে আহিল? আমার খেলা শুরু হওয়ার সময় হয়েছে রুহি। আরমান আর লিসা একসাথে আমাদের শেষ করার প্ল্যান করেছে। ওরা জানে না ওরা কার লেজে পা দিয়েছে। আমি আপনার সাথে যাব না, তুমি বাড়িতে থাকবে। এখানে সিকিউরিটি বাড়ানো হয়েছে। আহিল, এক পাও বাইরে বেরোবে না, এটা আদেশ রুহি। আজ যদি আমি ওদের শেষ না করি তবে ওরা আমাদের শান্তিতে বাঁচতে দেবে না। আমার জন্য অপেক্ষা করো, আমি ফিরে আসব। এই ভিলেন তাই নায়িকার কাছে ফিরে আসবেই। আহিল রুহির কপালে একটা দ্রুত চুমু খেয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। রুহি দরজার দিকে তাকিয়ে রইল।
তার বুকটা কাঁপছে, এক অজানা আশঙ্কায় তার মনটা কু গাইছে। সে বিড়বিড় করে বলল, ফিরে এসো আহিল, তোমাকে ফিরে আসতেই হবে। বাহিরে তখন মেঘ ডাকছে, আকাশ ভেঙে বৃষ্টি নামার প্রস্তুতি নিচ্ছে। আহিলের গাড়িটা গেট দিয়ে বেরিয়ে এলো। রুহি জানে না আজ আহিলের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আজ প্রেম আর প্রতিশোধের লড়াইয়ে কে জিতবে। আকাশ ভেঙে বৃষ্টি নামছে, শহরের রাস্তাঘাট জলে থই থই করছে। চৌধুরী পিলার বিশাল ড্রয়িং রুমে রুহি পায়চারি করছে। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। আহিল সেই যে বেরিয়েছে, এখনো তার কোনো খোঁজ নেই। রুহির ফোনটাও বারবার নেটওয়ার্কের বাইরে বলছে। রুহির বুকের ভেতরটা অজানা আশঙ্কায় কেঁপে উঠছে বারবার। সে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাহিরের অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, শুধু বৃষ্টির শো শো শব্দ। রুহি মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছে। সে আজ বুঝতে পারছে আহিল তার জীবনে কতটা জায়গা জুড়ে আছে। আহিলকে ছাড়া এই বিশাল অট্টালিকা তার কাছে একটা কবরখানা মনে হচ্ছে। হঠাৎ মূল ফটকের সামনে গাড়ির হেডলাইটের আলো পড়ল। রুহি এক মুহূর্ত দেরি না করে দৌড়ে দরজার কাছে গেল। দরজাটা খোলো রুহি। ইন্টারকমে আহিলের গলা শুনে রুহির ধরে প্রাণ ফিরে এলো। সে দ্রুত হাতে দরজা খুলে দিল। আহিল দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। তার সাদা শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টে আছে, তাতে কাদার দাগ। হাতের ব্যান্ডেজটা ভিজে লালচে হয়ে গেছে। তার কপালে একটা তাজা জখমের দাগ, সেখান থেকে রক্ত চুয়ে পড়ছে। কিন্তু আহিলের ঠোঁটে সে চিরচেনা বাঁকা হাসি। রুহি তাকে দেখা মাত্র ঝাঁপিয়ে পড়লো আহিলের বুকে। সে আহিলের গলা জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। আপনি ফিরে এসেছেন? আমি মরে যাচ্ছিলাম ভয়ে। কেন তো দেরি করলেন? বলেছিলাম না ভিলেন তার নায়িকার কাছে ফিরে আসবেই। আমাকে মারার মতো বুলেট আজও তৈরি হয়নি রুহি। আহিল এক হাতে রুহিকে জড়িয়ে ধরে ঘরের ভেতরে নিয়ে এলো এবং পা দিয়ে দরজাটা বন্ধ করে দিল। রুহি তখনও কাঁদছে। সে আহিলের সারা শরীরে হাত বুলিয়ে দেখছে কোথাও বড় কোনো আঘাত লাগছে কিনা। আহিলের কপালে রক্তের দাগ দেখে রুহি শিউরে উঠল। সে নিজের ওড়না দিয়ে রক্তটা মুছতে গেল, কিন্তু আহিল তার হাতটা ধরে ফেলল। ওটা সামান্য আঁচড়। আরমান আমাকে মারতে চেয়েছিল, কিন্তু ও ভুলে গিয়েছিল যে বাঘের গুহায় ঢুকে বাঘ শিকার করা যায় না। আরমান? ও কোথায়? যেখানে ওর থাকা উচিত। ইন্সপেক্টর জাহিদ ওকে আর লিসাকে নিয়ে গেছে। চৌধুরী ভিলার দিকে চোখ তুলে তাকানোর সাহস আর ওদের হবে না। ওরা সারা জীবনের জন্য জেলের ঘানি টানবে। আজ সব শেষ করে দিয়েছি রুহি। আমাদের আর কোনো শত্রু নেই। আমার এসব কিছু শোনার দরকার নেই। আপনি বেঁচে আছেন, আমার কাছে ফিরে এসেছেন, এটাই আমার কাছে সব। আহিল রুহির চিবুক ধরে তার মুখটা উপরে তুলল। রুহির চোখের কাজও লেপ্টে একাকার। আহিল গভীর দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে রইল। বাইরে ঝড়ের চেয়ে আহিলের বুকের ভেতর ঝড় এখন অনেক বেশি তীব্র। সে যুদ্ধ জয় করে এসেছে, আর এখন তার পুরস্কার চাই। আহিল হঠাৎ রুহিকে পাঁজাগোলা করে কোলে তুলে নিল। আহিল, আপনার হাতে ব্যথা, নামিয়ে দিন আমাকে। আজ কোনো ব্যথা নেই, আজ শুধু নেশা আছে, তোমাকে পাওয়ার নেশা। আহিল রুহিকে নিয়ে সোজা তাদের বেডরুমে চলে গেল। দরজাটা লক করে দিয়ে সে রুহিকে বিছানায় নামালো না, বরং সোজা বাথরুমের দিকে নিয়ে গেল। বাথটাবে আগে থেকেই গরম পানি রাখা ছিল। আহিল রুহিকে নিচে নামিয়ে দিয়ে পানির কলটা ছেড়ে দিল। বাথরুমের আবছা আলোয় দুজনকে দুটি মূর্তির মতো লাগছে। আহিল রুহির দিকে এগিয়ে এলো। তার চোখে আজ আর কোনো লুকো ছাপা নেই, আছে এক আদিম ক্ষুধা। আমাকে পরিষ্কার করে দাও রুহি। আমার শরীরের এই রক্ত কাদা সব ধুয়ে দাও। আমি পবিত্র হতে চাই তোমার স্পর্শে। আমি দিচ্ছি। রুহির হাত কাঁপছে। সে আহিলের ভেজা শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। প্রতিটি বোতাম খোলার সাথে সাথে আহিলের সুঠাম পেশিবহুল বুক উন্মুক্ত হচ্ছে। আহিল এক দৃষ্টিতে রুহির বুকের দিকে তাকিয়ে আছে। শার্টটা খুলে ফ্লোরে ফেলে দিতেই আহিলের বুকের লোমশ জমিনে পানির ফোঁটাগুলো চিকচিক করে উঠল। রুহি তোয়ালে ভিজিয়ে আহিলের বুক পিঠ মুছে দিতে লাগলো। আহিলের শরীরে অজস্র পুরনো আঘাতের দাগ। রুহি আলতো করে সে দাগগুলোতে হাত বোলালো। তার স্পর্শে আহিল চোখ বন্ধ করে ফেলল। উফ, তোমার হাতটা বড্ড জাদুকরি। আমার সব ক্লান্তি নিমিষেই দূর হয়ে যাচ্ছে। রুহি আহিলের প্যান্টের বেল্টটা খুলতে ইতস্তত করছিল। আহিল সেটা বুঝতে পেরে নিজেই বেল্ট খুলে ফেলল। তারপর সে রুহিকে
একটানে বাথটাবের পানির নিচে নিয়ে এলো। দুজনেই এখন শাওয়ারের নিচে। ওপর থেকে বৃষ্টির মতো পানি পড়ছে। আহিল রুহির ভিজে যাওয়া শাড়ির আঁচলটা সরিয়ে দিল। রুহির ফর্সা ত্বক পানির স্পর্শে আরো লাবণ্যময় হয়ে উঠেছে। আহিল রুহির কোমরে হাত দিয়ে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে নিল। রুহির নরম স্তনযুগল আহিলের শক্ত বুকে পৃষ্ঠ হলো। আজ আর কোনো লজ্জা নয় রুহি, আজ আমরা একে অপরের সাথে মিশে যাব। আমি আপনার আহিল, আমি শুধুই আপনার। আহিল আর দেরি করলো না। সে রুহির ভেজা ঠোঁট দখল করে নিল। শাওয়ারের পানির সাথে তাদের ঠোঁটের মিলন একাকার হয়ে এলো। আহিল খুব হিংস্রভাবে রুহির ঠোঁট কামড়ে ধরলো, চুষে নিল। রুহিও আজ আর পিছিয়ে রইল না। সে আহিলের গলায় হাত রেখে তাকে আরো কাছে টানলো। আহিলের হাত রুহির ব্লাউজের হুক ছিঁড়ে ভেতরে প্রবেশ করলো। রুহির শরীর ধনুষ টঙ্কারের মতো বেঁকে উঠল। আহিলের কর্কশ হাতের স্পর্শ রুহির সংবেদনশীল অঙ্গের শিহরণ জাগালো। তোমাকে আজ খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তুমি জানো না তুমি আমাকে কতটা পাগল করেছো। আহিল রুহির শাড়িটা শরীর থেকে আলগা করে দিল। রুহি এখন সম্পূর্ণ আহিলের সামনে উন্মুক্ত। আহিল মুগ্ধ হয়ে রুহির দিকে তাকিয়ে রইল। তার চোখে কামনার আগুন দাউ দাউ করে জ্বলছে। সে রুহির গলার নিচে বুকের ভাঁজে মুখ ডুবিয়ে দিল। আহিলের গরম জিভ রুহির ভেজা ত্বকে এক অদ্ভুত মাদকতা ছড়ালো। রুহি আহিলের চুল খামচে ধরল। তার মুখ দিয়ে গোঙানির শব্দ বেরিয়ে এলো। আহিল রুহিকে বাথটাবের কিনারায় ঠেস দিয়ে দাঁড় করালো এবং হাঁটু গেড়ে বসলো রুহির সামনে। সে রুহির নাভিতে গভীর চুমু খেলো। রুহি অস্ফুট চিৎকার করে উঠল। আহিল প্লিজ, আমি আর পারছি না। এখনই হার মানলে হবে না মিসেস চৌধুরী, রাত এখনো অনেক বাকি। আহিল রুহিকে কোলে তুলে নিয়ে বাথটাব থেকে বেরিয়ে এলো। বিছানাটা ফুলের পাপড়িতে সাজানো না থাকলেও তাদের ভালোবাসার উত্তাপে সেটা স্বর্গের মতো মনে হলো। আহিল রুহিকে বিছানায় শুয়ে দিয়ে তার উপর উঠে এলো। আহিলের নগ্ন শরীর রুহির নগ্ন শরীরের উপর চেপে বসলো। ত্বকের সাথে ত্বকের ঘর্ষণে ফুলিঙ্গ তৈরি হলো। আহিল রুহি দুই হাত মাথার উপর ধরে রেখে তার চোখের দিকে তাকালো। বলো, তুমি আমাকে ভালোবাসো? আমি আপনাকে ভালোবাসি আহিল, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি রুহি, আমার প্রতিটি নিঃশ্বাসে শুধু তোমার নাম। আহিল রুহি ঠোঁটের আবার চুমু খেলো। এবারে চুম্বন ছিল দীর্ঘ এবং গভীর। আহিল ধীরে ধীরে রুহির শরীরে প্রবেশ করলো। রুহি ব্যথায় ও সুখে চোখ বুজে ফেললো। তার নখ আহিলের পিঠে গেঁথে গেল। আহিল প্রথমে ধীর লয়ে শুরু করলো, কিন্তু রুহির সাড়া পেয়ে তার গতি বাড়ালো। ঘরের বাতাস তাদের ভারী শ্বাস প্রশ্বাস আর মিলনের শব্দে মন্তর হয়ে উঠল। আহিল রুহির প্রতিটি অঙ্গকে আদর করলো। সে রুহির কানের লদি থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত নিজের ঠোঁটে স্পর্শ দিয়ে ভরিয়ে দিল। রুহি আহিলের নিচে মোচড়াতে লাগলো। সে আজ সম্পূর্ণভাবে আহিলের কাছে আত্মসমর্পণ করে। আমার দিকে তাকাও রুহি, আমি তোমাকে দেখতে চাই। তোমার এই সুখের অভিব্যক্তি আমি আমার স্মৃতিতে ধরে রাখতে চাই। আহিল, ও আহিল। রুহির চোখে জল, কিন্তু মুখে তৃপ্তির হাসি। আহিল রুহিকে চূড়ান্ত শিখরে নিয়ে গেল। দুজনেই একসময় ক্লান্ত হয়ে একে অপরের বুকে লুটিয়ে পড়ল। আহিল রুহিকে নিজের বুকের উপর জড়িয়ে ধরে রাখলো। তাদের শরীর ঘামে ভেজা, কিন্তু তারা কেউ আলাদা হলো না। আহিল রুহির চুলে চুমু খেয়ে ফিস ফিস করে বলল, তুমি আমাকে সম্পূর্ণ করলে রুহি। আজ থেকে এই ভিলেন শুধুই তোমার গোলাম। আর এই নায়িকা শুধুই তার ভিলেনের। রাত কেটে ভোর হলো। জানালার পর্দা ভেদ করে সকালের সোনালি রোদ এসে পড়লো বিছানায়। রুহি নড়ে চলে উঠল। তার ঘুম ভাঙতে সে দেখলো আহিল এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। আহিল মুখে এক প্রসন্ন হাসি। রুহি লজ্জা পেয়ে চাদরটা গলার কাছে টেনে নিল। আহিল হেসে উঠল। এখন লজ্জা পেয়ে লাভ নেই বৌমণি, কাল রাতে তো খুব সাহসী ছিলে। চুপ করুন, আপনি খুব অসভ্য। অসভ্য তো বটেই, নিজের বউয়ের সাথে অসভ্যতা করব না তো কার সাথে করব? আসো, কাছে আসো। এদিকে আহিল রুহিকে টেনে নিজের বুকের উপর শুয়ে নিল। রুহি আহিলের বুকে মাথা রেখে তার হৃদস্পন্দন শুনতে লাগলো। আহিল, একটা কথা বলবো? বলো। আমরা কি বাবাকে আমাদের সাথে নিয়ে আসতে পারি? উনি ওই বাড়িতে একা থাকবেন। আমি জানতাম তুমি এটা বলবে, তাই আজ সকালে ড্রাইভার পাঠিয়েছি বাবাকে নিয়ে আসার জন্য। উনি এখন থেকে এই বাড়িতে আমাদের সাথেই থাকবেন। সত্যি? আপনি এত ভালো কেন আহিল? ভালো না হলে কি তোমার মতো পরীক্ষা পেতাম? তবে শর্ত আছে। কি শর্ত? বাবাকে নিয়ে আসার পর তোমার মনোযোগ যেন ভাগ না হয়ে যায়। আমার ভাগে কম পড়লে কিন্তু আমি আবার ভিলেন হয়ে যাব। পাগল আপনি?
আমার সবটুকু জুড়ে আছেন। আহিল রুহির কপালে চুমু খেলো। ঠিক তখনই দরজা নক পড়ল। সুজাতা খালা বাইরে থেকে ডাকলেন। রুহি আনন্দে লাফিয়ে উঠল। সে দ্রুত তৈরি হয়ে নিচে নামলো। আহিলও তার পিছু পিছু নামলো। ড্রয়িং রুমে রুহির বাবা হুইল চেয়ারে বসে আছেন। রুহি দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরল। বাবা, তুমি এসেছো? মা রে, তুই ভালোবাসিস তো? আহিল আমাকে সব বলেছে। ও না থাকলে আমি আজ তোকে দেখতে পেতাম না রে মা। রায়হান সাহেব আহিলের দিকে তাকালেন। আহিল এগিয়ে এসে রায়হান সাহেবের পায়ে হাত দিয়ে সালাম করলো। যে আহিল চৌধুরী তার সামনে মাথা নত করে না, সে আজ তার স্ত্রীর বাবার পায়ে হাত দিল। রুহির চোখ দিয়ে আনন্দের জল গড়িয়ে পড়ল। বাবা, আপনার মেয়েকে আমি অনেক কষ্ট দিয়েছি, কিন্তু কথা দিচ্ছি আর কোনোদিন ওর চোখে জল আসতে দেব না। ও আমার আমানত। আমি জানি বাবা, আমি নিশ্চিন্ত। তোমার মতো ছেলের হাতে মেয়েকে দিতে পেরে আমি ধন্য। দরজা দাঁড়িয়ে চৌধুরী পরিবারের বাকিরা এই দৃশ্য দেখছে। নীলফা চৌধুরী আহিলের মা এগিয়ে এলেন। তার চোখে আজ তা আর কোনো অবজ্ঞা নেই। ছেলের এই পরিবর্তন তাকেও নাড়িয়ে দিয়েছে। বৌমা, এতদিন তোমাকে অনেক কটু কথা বলেছি, আমাকে মাফ করে দিও। তুমি আমার ছেলেকে বদলে দিয়েছো, ওকে মানুষ বানিয়েছো। এসো মা, আমার বুকে এসো। নীলুফা রুহিকে জড়িয়ে ধরলেন। পুরো বাড়ি আজ হাসি মুখে ভরে উঠল। আহিল এক পাশে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে। তার মনে হলো এটাই জীবন। টাকা, ক্ষমতা, দাপট সব তুচ্ছ ভালোবাসার কাছে। রুহি তার দিকে তাকালো। আহিল চোখ টিপ দিল। রুহি লজ্জায় হাসলো। 1 বছর পর চৌধুরী মিলার বাগান আজ আলোয় সাজানো। আজ আহিল আর রুহির ছেলের প্রথম জন্মদিন। নাম রাখা হয়েছে আয়ান। ছোট আয়ান আহিলের কোলে চড়ে কেক কাটছে। আহিলের পরনে নীল পাঞ্জাবি, রুহির পরনে নীল শাড়ি। দুজনকে রাজ জোটক লাগছে। বাবা, বড় হয়ে কিন্তু আমার মতো ভিলেন হবেন না, মায়ের মতো বৃষ্টি হবে। একদম না। আমার ছেলে তার বাবার মতোই হয়েছে, সাহসী, শক্তিশালী এবং এক কথার মানুষ, যে তার ভালোবাসাকে আগলে রাখতে জানে। তাই তাহলে তো আরেকটা ভিলেন তৈরি হচ্ছে। হোক আমার ভিলেন। আহিল রুহির কোমর জড়িয়ে ধরল সবার সামনে। রুহি আর বাধা দিল না। যে আহিলের কাঁধে মাথা রাখলো। আকাশ থেকে আতশবাজির আলো ঝরে পড়ছে। তাদের ভালোবাসার গল্পটা হয়তো শুরু হয়েছিল ঘৃণার জেদ দিয়ে, কিন্তু শেষ হলো এক পরিপূর্ণ সুখের ঠিকানায়। আহিল চৌধুরীর ভিলেন ইমেজের আড়ালে যে এক তীব্র প্রেমিক লুকিয়ে ছিল, তা কেবল রুহি আবিষ্কার করতে পেরেছে। আর রুহি জানে এই ভিলেন বরটি সারা জীবন তার ঢাল হয়ে থাকবে। ভালোবাসি রুহি। ভালোবাসি আহিল। তাদের ঠোঁট আবার এক হলো। এই চুম্বন কোনো শেষের নয়, বরং এক নতুন শুরু, এক শাশ্বত ভালোবাসার গল্পের, যেখানে ভিলেন হেরে যেয়ে ভালোবাসার কাছে আর ভালোবাসা যেতে নাই সবকিছু।